আচ্ছা, আজকে হচ্ছে আমাদের অফিসিয়ালি লেকচার 11। আজকে ক্লাস শুরু হওয়ার আগে আমরা আমাদের মিড টার্মটা নিয়ে আলোচনা করব। মিড টার্মে আমরা কি কি করব না, বা আমাদের কোনো কোয়ারিজ থাকলে সেটা নিয়ে আলোচনা করব। তারপর আসলে আমরা আজকে ক্লাসে যাব। এখন একই দিনে যেটা কথা উঠছে যে একই দিনে দুটো এক্সাম পড়ে গেছে, সকাল বিকাল। এখানে তো আসলে আমার, মানে আমি কি বলছি, এখানে তো আমার এন্ড থেকে কিছু করার নেই। আমারও ইভেন দুটো এক্সাম আছে সকাল বিকাল, মানে আজকে দেন পরের দিন সকালে, এভাবে আছে। এখন আমাদের যে রুলস, যেটা আমাকে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে আগের দিন 24 আওয়ার্স টাইম দিয়ে। সো আপনাদের এক্সাম যেহেতু বিকাল 3টায়, আমি হয়তো বুধবারে বিকাল 3টায়, সো আমি যেটা করব সেটা হচ্ছে টিউসডে আমি হয়তো বিকাল 3টায় আপনাকে অ্যাসাইনমেন্টটা, মানে আপনাদের 24 আওয়ার্স এর যে অ্যাসাইনমেন্ট আছে সেটা আমি হচ্ছে গিয়ে আপলোড করে দেবো। আমি একটা কনসিডার যেটা করতে পারি, যেটা আমি সবসময় করি, আমি একটু 24 আওয়ার্স এর থেকে একটু বেশি টাইম, এটা আমি সবসময় করি। আর একটা বিষয় যেটা, তাদের যে 24 আওয়ার্স এর অ্যাসাইনমেন্ট যেটা, সেটা খুবই ইজি, অনেক ইজি। এখন যেহেতু মানে আমাদের, আমি আজকে সকালেও কোশ্চেনটা দেখছিলাম, এই জন্যই বললাম আমাদের 5টা সেকশন, 5টা সেকশনে আমাদের সেম হচ্ছে গিয়ে আপনার কোশ্চেন থাকতে হবে, মানে কোশ্চেনটা সেম হবে 5টা সেকশনে। সরি, মানে এবার আমাদের যে রুলসটা হয়েছে সেটা হচ্ছে যতগুলো সেকশন হবে সবগুলো সেকশন আমাদের কোশ্চেনটা সেম হবে। এটা হচ্ছে প্রত্যেকটা কোর্সেই একই রুলস। আমার ট্রিপলি তো সেম জিনিসটা ফলো করতে হচ্ছে, সিএসসি তো সেম জিনিসটা ফলো করতে হচ্ছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে, মানে তখন ওটা দেখা গেল যে প্রত্যেকটা সেকশনে তার আমি পড়াচ্ছি না, বিভিন্ন টিচার পড়াচ্ছেন, তো সব মিলিয়ে আমাদের একটা ইউনিফর্ম কোশ্চেনে আসতে হয়েছে। তো সেটার জন্য দেখা গিয়েছে যে কোশ্চেনে কিছু চেঞ্জেস আছে, এবং আমার কাছে 24 আওয়ার্স অ্যাসাইনমেন্ট খুবই ইজি মনে হচ্ছে, মানে ভেরি ইজি, যেটাকে বলা যায় এর থেকে ইজি আর হতে পারে না, আমার কাছে এটাই মনে হয়েছে। তো এটা আসলে আহ আমি মনে করি না রাইট আপ করাতে আপনাদের খুব বেশি ডিফিকাল্টিজ আপনারা ফেস করবেন। আমি যেটা করব, দেখবেন যে আপনাদের অ্যাসাইনমেন্টটা দেওয়ার সাথে সাথে ওই অ্যাসাইনমেন্টের আমি দেখবেন যে একটা ওয়ার্ড ফাইল আপলোড করে দেবো, ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইলটা আমি আপলোড করে দেবো, যেখানে আপনাদের রুব্রিক্স দেওয়া থাকবে যে আপনাকে কি বেসিসে মার্কিং করা হবে। লাইক আপনি হয়তো রুব্রিক্স এ দেখতে পারেন যে, সাপোজ আমি জিজ্ঞাসা করলাম ডিফাইন জিডিপি, এরকম একটা আমি একটা প্রশ্ন করেছি। এখন আপনি দেখলেন যে ওখানে রুব্রিক্স এ ফার্স্ট, ধরেন এটার তো 5 মার্কস আছে। এখন আপনি দেখলেন যে ভেরি গুড আপনি তখনই পারেন, আমি দেখলাম যে ওয়েল when the concept is clear and with a good example, এরকম হলে আপনি একটা 5 মার্কস পাবেন, এটা হয়তো রুব্রিক্স এভাবে লেখা। তাহলে আপনি সেভাবে ডেফিনেশন দিবেন। সেকেন্ডে হয়তো আমি ভেরি গুড, যেটা যদি 4 মার্কস দেবো, সেখানে হয়তো দেখলেন যে আমি লিখেছি যে ডেফিনেশন উইথ রিলেভেন্ট এক্সাম্পল। সো আপনি যদি ওইভাবে দেখেন তাহলে এরকম আছে। আর রুব্রিক্সটা আসলে আপনাকে মেইনলি এটাই দেখাবে যে আপনি কিভাবে, মানে অ্যান্সারটা কি, অ্যান্সারটা আমি আসলে মার্কিংটা কোন প্রসেসে করি, অর্থাৎ কত পার্সেন্ট অ্যান্সারে থাকলে আমি ফুল মার্কস দিব, কত পার্সেন্ট হলে হাফ মার্কস, মানে মার্কিং এর একটা যে ডেভিয়েশন যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনারা ওখান থেকে পাবেন, এটাই। আচ্ছা, আর হচ্ছে আমাদের মিড টার্মে যেটা হচ্ছে, ওই আমি সেটা হচ্ছে তাহলে আগের দিন বিকালে হয়তো আপলোড করে দেবো, বিকাল মানে 3টার আগে আপলোড করে দিব। এবং এটার 3টা না করে আমি যেটা করতে চাচ্ছি যে 2টা আগের দিন, যেহেতু আপনাদের পরের দিন 3টা থেকে 4টা আমার হচ্ছে 1 আওয়ারের এক্সামই থাকবে। তো আমি হচ্ছে গিয়ে আপনার আগের দিন হয়তো 2টা থেকে পরের দিন 3টা, এরকম, মানে যাতে মাঝখানে 1 আওয়ারের একটা গ্যাপ থাকে বা 2 আওয়ার্স এর একটা গ্যাপ থাকে, আমি সেভাবে দেখে একটা আপনার 24 আওয়ার্স এর অ্যাসাইনমেন্টটা আপলোড করবো, এটা হচ্ছে বিষয়। আর আমাদের যেটা হচ্ছে গুগল ফর্মে এক্সাম হবে, তখন হচ্ছে গিয়ে মোস্ট প্রবাবলি আমাদের জুম মিটিং এ থাকতে হয়। যদি এটা এক একটা ডিপার্টমেন্ট এক একটা রুলস ফলো করে, আমাকে যেটা বলবে আপনাদের ডিপার্টমেন্টে আমি সেটা করব। অ্যাজ ইউজুয়াল আমি যেটা করি, আমি একটা জুম মিটিং কল করি। মিটিং কল করে আমি মিটিং এ থাকি, এবং আপনারাও থাকবেন, আপনারা এক্সাম দিতে থাকবেন। মিটিংটা হয়তো কন্টিনিউ করবো আমরা কিছুক্ষণ, দেন যদি কোনো প্রবলেমস না থাকে তখন আমরা হচ্ছে গিয়ে মিটিং এন্ড করে চলে যাই। এবং এবার যেহেতু আমাদের প্রক্টরিং সফটওয়্যার চলে আসছে, আমরা প্রক্টরিং সফটওয়্যার দিয়ে আপনাদের অ্যাসেসমেন্ট করব, অ্যাসেসমেন্ট গুলো চেক করব। তো এখানে আসলে আমার আর ওই হেডেকটা নেওয়ার কোনো বিষয় নাই যে আপনি প্ল্যাগারিজম, অর্থাৎ আমাকে এখানে ট্রাস্ট স্কোর দেখিয়ে দিবে আপনি এক্সাম দেওয়ার পরে, যে আমি আপনাকে আসলে কত পার্সেন্ট ট্রাস্ট করে আমি আপনাকে এই এক্সামটা আপনাকে আমি মার্কস দিতে পারি। তো আমি আসলে এটা নিয়ে এবার ওয়ারিড না আপনাদের প্ল্যাগারিজমটা নিয়ে, কারণ ওটা আমার চেক করার জন্য একটা ভালো সফটওয়্যার আছে।
তো এটাই ছিল বিষয়। আর সকাল বিকালে এক্সাম করলে এটা আসলে মিডে আমাদের এক্সামটা ওভাবে কোঅর্ডিনেশনের হবে সাথে না কথা না বলা ছাড়া আসলে উপায় নেই। হুম, জি বলেন স্যার। ম্যাম, আমাদের কি মিডে এক্সাম ওই সফটওয়্যারের মাধ্যমে হবে? মিডের এক্সাম আমাদের বলছে যে প্রক্টরিং সফটওয়্যার আমরা অ্যাপ্লাই করতে হবে। এটার ডিসিশনটা হয়তো কালকে জেএমসি মিটিং আছে, মানে ইউনিভার্সিটি যেটা সেন্ট্রাল মিটিং হয়, ওখান থেকে হয়তো ফাইনালি আসবে। তো প্রক্টরিং সফটওয়্যার ইউজ আমরা করতে পারি, আমি তো করতে পারি, আমি করতে পারবো, আমার তো সেই রেস্ট্রিকশন নাই। প্রক্টরিং সফটওয়্যার আমি ইউজ করবো। প্রক্টরিং এর নিয়ে আপনার হেডেক না কিছু নেই, বিকজ আপনি মোবাইল ফোনে থাকেন বা আপনি ল্যাপটপে থাকেন, দুটাই আসলে প্রক্টরিং এর জন্য এনাফ। ওখানে দুটা থেকেই আমি চেঞ্জ করবো। যে প্রক্টরিং আপনাকে কি করে, সাপোজ আপনি ট্যাব ক্লোজ করে অন্য একটা ট্যাব ওপেন করছেন, করে সেখান থেকে কপি পেস্ট করে নিয়েছেন, ও আমাকে এটাই দেখা কত কত সময় আপনি স্কিপ করে গেছেন ট্যাব ক্লোজ করে আর এক জায়গা থেকে কপি করে গুগল ফর্মে বসিয়েছেন, সব এগুলো দেখাবে। তারপরে সাপোজ আপনি এক্সাম দেওয়ার সময় এদিক ওদিক তাকাচ্ছেন, বই দেখে লিখছেন, অ্যান্সার স্ক্রিপ্ট আগে থেকে লিখে রাখা আছে, ওখান থেকে দেখে দেখে লিখছেন, এগুলা চেক করে আপনাকে কেউ বলে দিচ্ছে পাশে থেকে। মানে মেইন কথা হচ্ছে গিয়ে আপনার মুভমেন্ট ডিটেক্ট করতে পারে, আপনার সাউন্ড ডিটেক্ট করতে পারবে, আর হচ্ছে গিয়ে অন্য মানে যেই ট্যাব, অর্থাৎ একটা ট্যাবে তো আমাদের গুগল ফর্মটা ওপেন হবে, সেই জায়গা ছাড়া অন্য যে কোনো ট্যাব ওপেন করলেই ও তখন এটা ডিটেক্ট করতে পারবে। এটাই হচ্ছে কাজ। ম্যাম, আমাদের এবারের এক্সামটা হচ্ছে আগের সেমিস্টারে আমরা যে রুলস এর এক্সাম দিয়ে আসছি ওইভাবে এক্সামটা হবে না? এইভাবেই এক্সাম হবে, এইভাবেই এক্সাম হবে। শুধু হচ্ছে আমরা একটা আলাদা সফটওয়্যার, আপনার আগে প্লাগারিজম চেকার যেটা আমরা ইউজ করতাম, যেটা হচ্ছে গুগল ক্লাসরুমে ইনবিল্ড একটা আপনার প্লাগারিজম চেকার আছে, যেটা দিয়ে ওটার কিছু ড্রব্যাকস আছে, এটা নিয়ে আর আলোচনায় না যাই। তো ওইটার যে লুপ ড্রব্যাকস গুলো আমরা ফেস করছিলাম, সেটাকে ওভারকাম করে আমরা নতুন একটা প্রসেসিং সফটওয়্যার নিয়ে আসছি, যেটাতে যেটা বললাম, যেমন ওটা দিয়ে এটা বের করা যাবে না যে আপনি আমার গুগল ফর্মটা ক্লোজ করে অন্য কোথাও চলে গেলেন, সেখানে আমি হচ্ছে কি আপনাকে অ্যাক্সেস করবো কিভাবে, এগুলা নিয়ে কোনো কথা নাই। মানে এগুলা বের করার কোনো ওয়ে থাকে না। তো এই যে এইটাতে এখন করা যায়, গুগল ফর্ম একবার ক্লোজ করে ফেলে আমাকে দেখাতে শুরু, মানে আমি আপনাকে ট্রাস্ট করব, সাপোজ আপনার ট্রাস্ট স্কোর আসলো 100%, মানে আপনি আসলে একদম জেনুইনলি এক্সাম দিয়েছেন। আবার যদি আপনার ট্রাস্ট স্কোর আসে 20%, তার মানে বোঝা যাবে যে মাত্র আমি আপনাকে 20% ট্রাস্ট করতে পারছি, বাকি সময় আপনি হচ্ছে কিছু না কিছু করেছেন, এবং যেগুলো যেগুলো করেছেন সেটা আবার আমি হচ্ছে কি আমাদের সফটওয়্যার দিয়ে আমি দেখতে পাবো, যে কোন কোন ট্যাব ওপেন করেছেন, এগুলো সব এক্সেস পাবেন। এবং এটা সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে মোবাইল ফোন দিয়ে প্রক্টরিং সফটওয়্যার ইউজ করা যায়। অর্থাৎ আপনি মোবাইল ফোনে এক্সাম দিলেও আমার প্রক্টরিং সফটওয়্যার কাজ করবে। স্টুডেন্টদের তো অনেক ক্ষেত্রে সবাই তো ল্যাপটপ দিয়ে এক্সাম, তো যদি আপনি মোবাইল ফোন দিয়ে দেন, আমি আপনার প্রক্টরিং সফটওয়্যার দিয়ে আপনাকে দেখতে পাবো যে আপনি এক্সামটা দিতে পারছেন, মানে আপনি আসলেই জেনুইনলি এক্সামটা দিচ্ছেন কিনা সেটা আমি দেখতে পাবো, সেটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, অটো প্রক্টরের জন্য তো ইন্টারনেটের স্পিড অনেক ভালো লাগবে। নট নেসেসারি, খুব যে হাই স্পিড নেট লাগছে তাও না। মানে এই যে এগুলো যে রুমার গুলো ছড়িয়েছে, এগুলো হচ্ছে সব মানে নর্মাল জিনিস। মেইন কথা তো এক্সাম দিচ্ছেন, এক্সাম দেওয়ার সাথে সাথে মানে আগে আমরা হচ্ছে গুগল ক্লাসরুমেই আমরা গুগল ফর্মটা দিতাম, ওটা ক্লিক করলে আপনি পেয়ে যেতেন। এখন একটা নতুন একটা লিঙ্ক জেনারেট হবে, অটো প্রক্টরিং এর লিঙ্ক, সেই লিঙ্ক থেকে আপনি আনইজি ব্যাপার, ক্যামেরা অন হয়ে ডিফারেন্সটা হচ্ছে যাচ্ছে, তারপরে স্পিকার ডিফারেন্সটা অন হচ্ছে হয়ে এটা। যাচ্ছে। আপনার ক্যামেরা যদি অন না হয়, তো সাপোজ আপনার ল্যাপটপ নাই, তাহলে তো আপনার ক্যামেরা অন হবে না। তো সেক্ষেত্রে আমি ক্যামেরার এক্সেস দিব না, আমি মাইক্রোফোনের এক্সেস দিয়ে কাজ চালাই দিব। আর আমরা এটা চেক করে দেখেছি যে ইমেজ যেগুলো ক্যাপচার করে, ইমেজ গুলো সাইজ হচ্ছে যে জেপিজি, একদম ছোট্ট, মানে 60 KB, 70 KB এরকম সাইজের ইমেজ গুলো হচ্ছে গিয়ে সে ক্যাপচার। তো মানে মেইনলি যে নেটের কথা বলছেন, এই জিনিসটা আসলে আমার সমস্যা হবে, আমার নিজের একটা হাই স্পিড ইন্টারনেট কানেকশন লাগবে। বিকজ আমি যখন আপনাকে অ্যাসেস করবো, আমি তো ওই সবগুলো ফাইল একসাথে আবার ডাউনলোড হয়ে আসবে, হয়ে আমাকে দেখতে হবে। তো নেট কানেকশনটা আসলে স্টেবল আমার বেশি দরকার আপনার থেকে, আমার বেশি দরকার। আর হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে মানে আমি এক জায়গায় এক্সাম দিচ্ছি, ওখানে নয়েজ হচ্ছে, আপনাকে একটু যে সাউন্ড প্রুফ কোথাও বসে এক্সাম দিতে হবে, নয়েজটা ক্রিয়েট হলে
আমি তো আমার কাছে তো এক্সেস গুলো থাকবে যে আপনি কোথা থেকে নয়েজটা আসে, আর আমি দেখলাম যে আপনি এক্সামই দিচ্ছিলেন, হয়তো এটা আউটসাইডে কোনো নয়েজ, তাহলে তার সেখানে আপনাকে আমি পেনাল্টি দিব না। ওকে, তো চলে যাই আমরা হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টারটা ছিলাম, ইট ওয়াজ অ্যাবাউট elasticity and it covers chapter 4 from our reference book. Um, so in this chapter we discuss about different type of elasticity, and we first we focus on the demand elasticity. So from there we find out in demand elasticity there are three types of elasticity. One is price elasticity of demand, then income elasticity of demand, and then cross price elasticity. যেটাকে cross elasticity of demand বলছে এখানে। So already we discussed about the price elasticity of demand and we solve the maths from there, and আমি already বলেছি যে আমাদের মিডটার্মে obviously আমি maths দিব, ওপেন বুক এক্সাম, এটা আমি এটা বলেই দিলাম, আমি অবশ্যই ম্যাথস দিব। এবং ম্যাথস আমরা যে জায়গা থেকে করছি, একটা জায়গা থেকে করছি, তো সেখান থেকে তো ম্যাথস আসতে পারে। সো আমরা ইলাস্টিসিটিটা কি দেখেছিলাম, ইলাস্টিসিটি মনে রাখার সহজ উপায় হচ্ছে গিয়ে আমরা একটু ক্লাস কন্টিনিউ করি, হ্যাঁ, আমরা আবার ডিসকাশন বা কোনো কোয়ারিজ থাকলে এটা ক্লাসের শেষে নেব। তো প্রাইস, জি জি, কেমন যেন একটা আওয়াজ হচ্ছে, নয়েজ হচ্ছে। খুব কি বেশি নয়েজ আসছে? আপনার কথা বোঝা যাচ্ছে না। আমার কথা বোঝা যাচ্ছে না? আমি তো একদম নতুন হেডফোন ইউজ করছি এবং শুনতে পাচ্ছি আপনার কথা। ভয়েস কি একদমই ক্লিয়ার না, এরকম কিছু? হ্যাঁ, ক্লিয়ার আছে মোটামুটি। তো প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড আমাদের মনে রাখার সহজ উপায়, আমরা যেটা মনে রেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে এলাস্টিসিটি টার্মটার পরে যে ওয়ার্ডটা থাকবে আমরা সেটার চেঞ্জেসটা ফাইন্ড আউট করব for a unit changes the term before the elasticity. So when we talk about the price elasticity of demand, we find out how much our demand will changes for a unit change in price. আমরা সেভাবে বের করছি এবং আমরা ফর্মুলাটা পেয়েছিলাম percentage change in quantity demand divided by percentage change in price, where this triangle sign name is delta, and it will show the how much your quantity demand or your price changes here. So then we solve a maths where we find out there are two different prices, two different quantities, and from there we find out price elasticity, and we find out that when the value is more than one, it means the demand curve is elastic, and if the value is less than one, in that cases the demand curve will be inelastic. And if the symbol there we are going to get, if positive symbol, then it means the good is normal good, and if the symbol is negative, it means the good is inferior good. And one এর উপরে ভ্যালু থাকা মিন্স হচ্ছে গিয়ে লাইক যদি এখানে যেমন এখানে আমরা একটা ম্যাথস হচ্ছে স্লাইডে, এটার অ্যান্সার আসে 4, which means এটার অ্যান্সার আসে 4, which means if I changes the price in 1%, the quantity demand will change 4%, অর্থাৎ quantity demand price 1%, যেহেতু পজিটিভ সাইন মানে এটা নরমাল রুট, সো প্রাইস যদি আমি 1% চেঞ্জ করি, অর্থাৎ প্রাইস যদি আমি 1 টাকা বাড়িয়ে দিই, তাহলে দেখা যাবে যে আমার কোয়ান্টিটি ডিমান্ড কিন্তু 4% কমে আসবে, যেহেতু we know there is a negative relationship between price and quantity demand. আবার একইভাবে যদি আমি প্রাইসটা 2% বাড়াই, তাহলে আমার কোয়ান্টিটি ডিমান্ড কিন্তু 8% কমে যাবে, তো চেঞ্জেসটা এইভাবে পার্সেন্টাইল আকারে আমাদের কিন্তু আমার হিসেব করতে হবে। আবার উল্টো আসি, তাহলে প্রাইস যদি আমি 1% চেঞ্জ করতে হবে, 1% আমি সেখানে একটা চেঞ্জেস আনতে পারি, সেক্ষেত্রে আমরা দেখবো যে আমার কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডের সেখানে 4% আমার বেড়ে যাবে। তো নর্মালি আমরা যখন প্রাইসিংটা যাই, আমরা কোনো প্রোডাক্টের প্রাইস টাকে আমরা হচ্ছে গিয়ে ডিটারমাইন করতে চাই এবং নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার যদি মনে হয় যে এই প্রোডাক্টের কোন প্রাইস হলে I will get the highest benefits will get the maximum sale. So in that cases we use the term that is elasticity. And অনেক সময় ফোরকাস্টিং এর ক্ষেত্রে, অর্থাৎ অনেক ক্ষেত্রে আমাদের প্রাইস হয়তো ইন ফিউচারে বাড়তে পারে বা কমতে পারে, এই ধরনের ফোরকাস্টিং এর ক্ষেত্রে কিন্তু আমরা এলাস্টিসিটিটা ব্যবহার করে থাকি। কারণ আমি বলেছিলাম যে আমরা যে ডেইলি নেসেসারিজ গুলো ইউজ করি, দে আর মোস্টলি দে বিলং টু ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ, আর সেক্ষেত্রে আমাদের প্রাইসের অনেকখানি চেঞ্জেস হলে আমাদের কোয়ান্টিটি ডিমান্ডে তেমন কোনো চেঞ্জেস আসে না।
কিন্তু আমরা যখন তুমি লাক্সারি প্রোডাক্টের কথা বলছি, এটা কিন্তু এলাস্টিক ডিমান্ড কার্ভের মধ্যে পড়ে, এবং আমরা দেখেছিলাম যে সেখানে প্রাইসের একটুখানি পরিবর্তন হলে ডিমান্ডের অনেক পরিবর্তন আসে। যেমন আমরা এটার বেসিসে দেখি যে এয়ারফেয়ার আপনারা দেখবেন যে তারা কিন্তু যদি এলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করে, তারা তাদের প্রাইসিংটা এমন ভাবেই করে যাতে আমাদের এয়ারফেয়ারটা বেশ ভালো, আমাদের মানে প্যাসেঞ্জাররা মোটিভেটেড হয় এবং এয়ারে ট্রাভেল করতে ইন্টারেস্টেড আছে। ফর এক্সাম্পল, ঢাকা কক্সেস বাজার, in Dhaka Cox's Bazar, the airfare is round airfare is 7,000 plus. আপনি যদি একটু আগে থেকে কিনেন 7,000 টাকায় আপনি রাউন্ড এয়ারফেয়ার পাচ্ছেন, উইথ রিটার্ন, যেটাকে আমরা বলছি, হ্যাঁ, রাউন্ড ট্রিপের এয়ারফেয়ার পাবেন। তো আপনি যদি নর্মালি বাসে যান, এসি বাসে যদি যান, সেক্ষেত্রে আপনার এয়ারফেয়ার সরি আপনার বাস ফেয়ার পড়বে হচ্ছে 2,000 টাকা। বাস রাইডটাকে আমরা হচ্ছে নর্মাল, মানে আমার বেসিক নিডস হিসেবে দিচ্ছি যে আমি নর্মালি গেলে বাসেই যাব। এখন এক্ষেত্রে বাসের রাইডটা হচ্ছে গিয়ে আমার ইনএলাস্টিক, অর্থাৎ আমার প্রাইস যেমনই হোক না কেন আমরা বাসে যাওয়াটাই আমাদের হচ্ছে প্রেফারেবল। এখন আমি যখন এয়ারফেয়ারটাকে ডিসাইড করছি, দেখেন আমি কিভাবে ডিসাইড করছি। আমি দেখলাম যে বাসে যদি আমি রাউন্ড ট্রিপ চিন্তা করি 4,000 টাকা এখানে আমার রাউন্ড ট্রিপে পড়ছে। আর আমি যদি এয়ারে যাচ্ছি, আমার এখানে আরো ধরেন অলমোস্ট এটা ডাবল হয়ে যাচ্ছে, 7,000 টাকা এখানে আমার পড়ছে। কিন্তু সুবিধাটা কোথায় দেখেন, আমি বাসে যখন যাচ্ছি উই নিড 12 আওয়ার্স, আমার পৌঁছাতে আমি আজকে সন্ধ্যায় রওনা দিলে পরের দিন সকালে যেয়ে পৌঁছাচ্ছি, অ্যাটলিস্ট 10 আওয়ার্স টাইম পাচ্ছি। সেখানে আমি ইয়ারে গেলে আমার অনলি হাফ এন আওয়ারে আমি পৌঁছে যাচ্ছি, তো আমার এখানে টাইম সেভ হচ্ছে। তো এই যে অনেকগুলো ভেরিয়েবল নিয়ে, এবং তখন আমি প্রাইসিংটা কেমন ভাবে করলাম, দেখেন আমি যদি বলতাম যে ওয়ান ওয়ে আমার ভাড়া হচ্ছে 4,000 টাকা, তখন কিন্তু আপনার খুব বেশি গায়ে লেগে যেত, তাহলে আমি ডাবল ভাড়া দিয়ে বিয়ারে যাব। তো আমি কি করলাম, আমি হচ্ছে কি বলে দিলাম যে আপনি ওয়ান ওয়ে না, আপনি যদি উইথ রিটার্ন যান তাহলে হচ্ছে কি 7,000 টাকা আপনার ফেয়ার হবে, বা আপনি যদি এমএক্স কার্ড দিয়ে পে করেন তাহলে হচ্ছে কি আপনি 2% অফ পাবেন বা 5% অফ পাবেন। এই যে কিছু ইনসেনটিভ দেওয়া, এটাকে বলে যে ইনসেনটিভ গুলো দেওয়া, যেটা দিয়ে আমার আমি আমার প্রাইসে কিন্তু খুব বেশি চেঞ্জ নেই। 5% এমএক্স কার্ড দিয়ে আপনাকে যখন পেমেন্টে আপনাকে ছাড় দিচ্ছে, হয়তো দেখা যাচ্ছে 200 টাকা টিকিটের দাম কমছে, কারণ এটা বেস ফেয়ারের উপরে ওরা এই ডিসকাউন্টটা দেয়। 200 টাকা দাম কমছে, কিন্তু ওইটা কিন্তু আপনার একটা ইনসেন্টিভ হিসেবে কাজ করছে, তো প্রাইসে স্লাইটলি আপনি একটা চেঞ্জেস আছে, কিন্তু আপনি যেহেতু জানেন কার্ভটা হচ্ছে এলাস্টিক, তো প্রাইসে স্লাইটলি চেঞ্জেস আনলো আমার কোয়ান্টিটি ডিমান্ডের অনেক, অর্থাৎ অনেক মানুষই কিন্তু আপনার যেতে ইন্টারেস্টেড হবে। যেমন আমি আমার কথা বলে, আমি এই বছরের ফেব্রুয়ারিতে কক্সবাজার গিয়েছিলাম। That was a wonderful memory for me because I went there with my mom and with my Hanamma. She passed away on Eid day. তো খুব খারাপ লেগেছে বিষয়টা নিয়ে, তো ওটাই চিন্তা করছিলাম, ওনাদেরকে নিয়ে আমি প্লেনে গিয়েছিলাম। তো আমার কাছে তখন এয়ারফেয়ারটাকে খুব চিপ মনে হয়েছে, শুধু এই কারণে যে যাই হোক এমএক্স কার্ড দিয়ে পে করেছি, তো আমার কাছে ওই যে ডিসকাউন্ট পেয়েছে, আমার কাছে মনে হয়েছে যে ওনারা যেহেতু একটু বয়স্ক মানুষ, প্লেনে করে মানে বাসে করে যাওয়াটা ডিফিকাল্ট হবে, প্লেনে করে আমার টাইম সেভ হবে, রিল্যাক্স হবে, এবং আমি হচ্ছে কি ইজিলি যেতে পারবো, এই সমস্ত অনেক কিছু চিন্তা করে গিয়েছে। তো এইটাই মানে এলাস্টিসিটিটা এরকমই, যে আপনার ডিমান্ডটা প্রাইসিং এর সাথে আপনার ডিমান্ড একটা চেঞ্জেস এর, এখানে আমরা কিন্তু একটা ফোরকাস্টিং করতে পারবো। আচ্ছা, একইভাবে ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ডে আসি। ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ড তাহলে একইভাবে আমরা যাবো যে সেক্ষেত্রেও আমরা এলাস্টিসিটির পরের টার্ম যে ওয়ার্ডটা থাকবে সেটা চেঞ্জেস ফাইন্ড আউট করবো এলাস্টিসিটির আগের টার্মটার জন্য। তো এখানে এলাস্টিসিটির পরের টার্মটা আছে হচ্ছে ডিমান্ড। দ্যাট মিনস উই উইল ফাইন্ড আউট হাউ মাচ আওয়ার ডিমান্ড উইল চেঞ্জেস ফর এ ইউনিট চেঞ্জ ইন ইনকাম। ইনকামের চেঞ্জেস এর জন্য আমার ডিমান্ডটা কতখানি পরিবর্তন হয়, সেটাই হচ্ছে গিয়ে আমরা ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ড থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। So the formula will be look like this, that is income elasticity of demand is equal to percentage change in quantity demand divided by percentage change in income. এখানে কিন্তু প্রাইস আসেনি, আবার একটু নোটিস করে দেখি, এখানে কিন্তু প্রাইসটা নাই, এখানে হচ্ছে আমার ইনকামটা এসেছে, বিকজ আমরা হচ্ছে গিয়ে ইনকাম এলাস্টিসিটিটা এখান থেকে বের করছিলাম, এই কারণে কিন্তু আমরা এই চেঞ্জেসটা এখানে নোটিস করলাম, এখানে কিন্তু আমরা এটা নোটিস করলাম। সো ইন দ্য সেম ওয়ে আমরা যেভাবে ফর্মুলাটা আগে লিখেছি, আমরা কিন্তু আমার প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডের জন্য আমরা এখানেও একইভাবে ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ডের জন্য সেম ওয়েতে ফর্মুলাটা লিখতে পারবো। অর্থাৎ আমার তো পরের স্লাইডটাতে যাই,
আমরা এখানে হচ্ছে সেম ওয়েতে এখানে ফর্মুলাটা ডিরাইভ করতে পারবো। সেম ওয়েতে আমরা ফর্মুলাটা ডিরাইভ করতে পারবো। সো এই ক্ষেত্রে সাধারণত আমরা দেখেছিলাম যে ইনকাম এলাস্টিসিটি, প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডকে আমরা ডিনোট করেছিলাম হচ্ছে গিয়ে ইপি দিয়ে, অর্থাৎ ক্যাপিটাল ইটা যেটা, সরি ইপি না ইডি দিয়ে ডিনোট করেছিলাম না? আমাদের এক্সপ্রেস করে সব কি খেয়ে ফেলেছেন ঈদের মধ্যে? ঈদ করতে যেয়ে কি ঈদের আগে যা যা ক্লাস করে আসছে সব কি খেয়ে বসে আছে আমরা? না ম্যাম। আচ্ছা, যাই হোক, প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড আমার নিজেরও মনে পড়ছে না। ইপি দিয়ে, ইপি না ইডি? ইপি ম্যাম। ইপি তো হওয়ার কথা। আচ্ছা, আমার ওটা মনে পড়ছে না, যাই হোক। সো এলাস্টিসিটির জন্য আমরা সাধারণত এলাস্টিসিটি টার্মটাই আনি, আর ইনকামকে ইকোনমিক্সে ক্যাপিটাল ওয়াই দিয়ে ডিনোট করে, ক্যাপিটাল ওয়াই দিয়ে দেখায়। সো আমি এখানে এটা হচ্ছে গিয়ে ইওয়াই, এভাবে ক্যাপিটাল ই স্মল ওয়াই, এভাবে হচ্ছে গিয়ে ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ডটাকে আমরা এখানে ডিনোট করব। সো ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু সেম জিনিসটা হবে, অর্থাৎ আমরা এখানে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস এভাবে পাবো। সো ফর্মুলা উইল বি লুক লাইক পার্সেন্টেজ, ও এখানে তো আবার ডেল্টা সাইন আনতে হবে, সো আমি একটু লিখি কষ্ট করে। আমি ইউজ ম্যাম ইপি দিয়ে ইয়া করো ইপি। The percentage change in quantity demand will be divided by এখানে যেটা হবে যে percentage change in income। অর্থাৎ del y। এটা একটু লিখে নেন সবাই। সো এখানে ফর্মুলাটা আমার হবে এরকম, ইউআই ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, কিউডি এখানে বোঝাচ্ছে হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড, হাউ মাচ ইউর কোয়ান্টিটি ডিমান্ড ইজ চেঞ্জেস হিয়ার, এন্ড del y মিন্স হচ্ছে চেঞ্জ ইন ইনকাম। তো এখানে ইনকাম কতটুকু চেঞ্জেস হয়েছে সেটা কিন্তু দেখানো হবে। এখন প্রশ্ন হচ্ছে কি ম্যাডাম, ইনকামটাকে আমাকে বলে দিবে কিনা? অবশ্যই বলে দিবে। একই রকম ভাবে আমি যদি এখান থেকে ম্যাথস দিই, এরকমই হতে পারে যে আমি এটা হয়তো ম্যাথস দিলাম, বললাম যে when your income was like 100 taka, your demand for that good is 1000 units, and when your income increases to 200 taka, your quantity demand increases to 1500 units. So calculate the price elasticity of demand and make a relevant comment about this. তো এখানে হচ্ছে গিয়ে আমরা একটা রিলেভেন্ট কমেন্ট চাচ্ছি, এবং হচ্ছে কি আমরা সেইগুলো ঠিক সেম ওয়েতে আমরা যেভাবে প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডে ম্যাথসটা করেছি, প্রাইস ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ডে ম্যাথসটা সেম ওয়েতে হবে। এখন কথা হচ্ছে যে কমেন্টটা কিভাবে করব, সেম যদি পজিটিভ সিম্বল হয়, এটা কমেন্টে এখানে দেওয়া আছে, তো আমি এই জন্য ওখানে যেতে চাচ্ছিলাম। তো লিখেছি সবাই, আমি এটা ক্লোজ করবো, নেক্সট স্লাইডে যাব। তো ঠিক একইভাবে যে আমরা যে কমেন্টে যখন আমরা করতে যাচ্ছিলাম, সেম সেম জিনিস, যে আমরা যদি হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে ভেরিয়েবলটা হচ্ছে গিয়ে মানে ভ্যালুটা যদি মোর দেন 1 হয়, তখন আমরা বুঝবো হচ্ছে গিয়ে ডিমান্ড কার্ভটা এলাস্টিক, এন্ড লেস দেন 1 হলে আমরা সেটাকে বলবো হচ্ছে কি ইনএলাস্টিক। আর যদি হচ্ছে গিয়ে সিম্বলটা পজিটিভ হয়, তখন আমরা সেটাকে বলবো নরমাল গুড, সিম্বলটা যদি নেগেটিভ হয় সেটাকে আমরা কিন্তু ইনফেরিয়র গুড বলবো। তো এই চেঞ্জেস গুলো আমার কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ সবকিছুর জন্য আমরা সেম ডাইরেকশনটাই ফলো করবো। পজিটিভ সাইন হলে আমরা নরমাল গুড নিব, নেগেটিভ সাইন হলে ইনফেরিয়র গুড নিব। আচ্ছা, যদি ভুলে যাই তাহলে আরেকবার একটু মনে করাই দিই। পজিটিভ মানে নরমাল গুড মিনস এই গুডের জন্য যখন আমার ইনকাম বাড়ে, আমার ডিমান্ডও বাড়ে, আবার ইনকাম কমলে ডিমান্ডও কমে যায়। আর ইনফেরিয়র গুডস হচ্ছে অপোজিট ডাইরেকশন, দ্যাট মিনস for this kind of goods, when my income increases, demand for this kind of goods decreases. যেমন আমি কিন্তু বাস রাইডের কথা বলছিলাম একটু আগে, যে বাস রাইডটা হচ্ছে কি এখানে আমার বেসিক নিড, ইনফেরিয়র গুডস এর মতো পড়ছে। সো যখন আমি দেখছি যে, এবং বাস রাইডের ডিমান্ড কার্ডটা হচ্ছে ইনএলাস্টিক, আমি যখন তখন বাস রাইডেই যেতে পারি, কিন্তু আমার যখন মনে হচ্ছে যে না, আমার জন্য মোর ফ্লেক্সিবল, বা এই যে আমি বললাম যে আমাকে একটা ইনসেনটিভ দিয়েছে, আমি ইনসেনটিভটা পেয়েছিলাম হচ্ছে গিয়ে যে দো আই হ্যাভ সিনিয়র সিটিজেন উইথ মি and I'm looking for the comfort. Sorry, I have a senior citizen with me and I'm looking for the comfort, and
আই ওয়ান্ট টু সেভ টাইম, আমি সবকিছু চিন্তা করে কিন্তু আমি বললাম যে আমি কিন্তু আবার আপনার যেটাকে বলে যে আমি এয়ারে যেটাকে বলে যে সেখানে কিন্তু রাইট দিলাম, সো দ্যাটস দ্যাট এলাস্টিক বুট। এখন কথা হচ্ছে গিয়ে যে আমি বাসে কেন যাচ্ছি না, বাসে কি এটা, এখন ওই যে বললাম ওই যে আমাদের বেসিক নিড, অর্থাৎ আমি যত যাই হোক আমি ওই রাইডটা নিব, তো এই কারণে এগুলো কিন্তু ইনএলাস্টিক, এবং সেখানে দেখা যায় যে আমাদের বেসিক নিড যেগুলো হয় সেখানে কিন্তু কোয়ালিটি কন্ট্রোলের বিষয়গুলো এখানে কম থাকে। এখানে একটা প্রশ্ন হতে পারছে কেন আমরা মানে বেসিক গুড গুলো থেকে সরে আসি, নর্মাল গুডের দিকে যেতে থাকি, মানে ইনফেরিয়র গুডস থেকে সরে আমরা নর্মাল গুডস এর দিকে যাওয়া শুরু করি, তো লাক্সারি প্রোডাক্টে কেন কনজাম্পশনে যাই। এটা রিজনটাই এরকম যে আমরা দেখা যায় যে আমাদের যে বেসিক নিড গুলো থাকে কাজে, এটা যেহেতু আমরা জানি যে ওই যে এই ডিমান্ড কার্ভটা ইনএলাস্টিক, অর্থাৎ আমার যতই চেঞ্জেস হোক না কেন আমি দেখা যাবে যে প্রাইসের সেভাবে পরিবর্তন আনলেও আমার ডিমান্ডে তেমন চেঞ্জেস হবে না। তো আমরা একটা এই ক্ষেত্রে এই ধরনের প্রডিউসাররা খুব রিল্যাক্টেন্ট থাকে, তারা হচ্ছে গিয়ে এই প্রোডাক্ট গুলোকে তারা খুবই রিল্যাক্টেন্ট থাকে, এবং দেখা যায় যে এই যে এই ইমেজটা খুঁজছে সেটা পাচ্ছে না, আচ্ছা আমরা বই একটু যাই। তো এক্ষেত্রে তারা দেখা যায় যে তারা খুবই রিল্যাক্টেন্ট থাকে, এবং তারা নতুন মানে কোয়ালিটি কন্ট্রোলের দিকে আসলে এখানে যাওয়ার প্রয়োজনটা তারা বোধ করে না, এটাই বলতে চাচ্ছিলাম আমি, যেটা হচ্ছে কি বাস রাইডের ক্ষেত্রে, কারণ আমি তো জানি যে আমি যাই করি না কেন আমার প্রোডাক্ট সেল হবে বাস রাইডের ক্ষেত্রে, তো আমি আসলে আমার তো এত কষ্ট করে দরকার নাই যে আমি খুব মানে হাই কোয়ালিটির বাস রাইড সার্ভিস দিব। তো এই কারণে দেখা যাচ্ছে যে আপনি নর্মালি ঢাকা কক্সবাজার হাইওয়েতে যেরকম বাস ছিল সেটাই হচ্ছে গিয়ে থাকে, এবং সেটা দিয়ে ওরা আসলে কাজটা শেষ করার চেষ্টা করে। সেটাই হচ্ছে গিয়ে বিষয়, যেমন আমি একটু ছবি দিয়ে দেখাই ইনএলাস্টিক ডিমান্ড কার্ভে আজকে আজকে ছবি আঁকতে যাচ্ছি না। ছবি দেয় না। আচ্ছা আমরা একটা ছবি, আমি জাস্ট রাফ আঁকছি, এটা আপনাদের ইটস আপ টু ইউ, আঁকলে হবে না আঁকলেও হবে। তো আমি যেটা বলছিলাম যে এলাস্টিসিটি কনসেপ্ট আসলে ক্লিয়ার করার জন্য বারবার কথাটা বলছিলাম যে আমরা যদি হচ্ছে গিয়ে ইনএলাস্টিক ডিমান্ড কার্ভের ক্ষেত্রে প্রশ্ন কমন যে কোশ্চেনটা হয় যে কেন ম্যাডাম ইনএলাস্টিক ডিমান্ড কার্ভে আমরা বিলং করব, যেহেতু এলাস্টিকটা আমরা আছে, বা ইনএলাস্টিকে কেন হচ্ছে গিয়ে কোনো চেঞ্জেস গুলো আসে না। তো আমরা এটাই দেখছেন যে আমি একটা ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ আঁকলাম, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমার প্রাইস লেভেলের অনেকখানি পরিবর্তন হলেও আমার কোয়ান্টিটি ডিমান্ডের কোনো পরিবর্তন হচ্ছে না, আমার এটা বাস রাইডের ডিমান্ড যেটা আমরা সেটা বলছি। তো আমি দেখা যাচ্ছে যে প্রাইস লেভেলটা আমি অনেকখানি পরিবর্তন করে দিলেও সেখানে আমার কোয়ান্টিটি ডিমান্ডের আমি খুবই লেস একটা অ্যামাউন্ট চেঞ্জেস দেখতে পাবো। তো আমি দেখা যাচ্ছে যে প্রাইস লেভেল কমিয়ে দিচ্ছি 10%, আমার কোয়ান্টিটি ডিমান্ড বাড়লো অনলি হচ্ছে কি 2%, আমার তো দরকার নেই এতটুকুর জন্য হচ্ছে গিয়ে এই চেঞ্জেসটা আনা। তো আমি দেখতে পাচ্ছি যে প্রাইস লেভেল আমি এতখানি পরিবর্তন করলাম, কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডে আমার চেঞ্জেস হলো মাত্র এতটুকু। সো এই ক্ষেত্রে ইনকামেও একই জিনিসটাই আসবে নর্মাল গুডস ইনফেরিয়র গুডস এর ক্ষেত্রে। তো যেহেতু এটা হচ্ছে তার মানে হচ্ছে কি আমরা ইনএলাস্টিক ডিমান্ড কার্ভে যদি বিলং করি, তো আমার তো আসলে প্রয়োজন নাই যে সেটার জন্য এত কষ্ট করে হচ্ছে গিয়ে আমার প্রাইসিং এ চেঞ্জ, মানে আমার অলরেডি হাই মানে এই প্রাইসে আমার ডিমান্ডটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকছে, চেঞ্জেসটা সেখানে সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। এই কারণে ইনএলাস্টিক প্রোডাক্ট যে যে ধরনের প্রোডাক্ট গুলো ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করে সেই প্রোডাক্ট গুলো সাধারণত দেখবেন যে ওদের কোয়ালিটিটা ওইভাবে মেনটেন করা হয় না, কারণ এগুলো ডিমান্ড অটোমেটিক্যালি থাকবে, যেমন চালের ডিমান্ড আমার সবসময় থাকবে, আমি যাই করি না কেন আমি চাল কিনবো, বিষয়টা অনেকটা এরকম। তো চালের ডিমান্ডটা আমি আহ খুব চেঞ্জ করে বাড়াবো বা কমাবো এই বিষয়টা এখানে আসলে কাজ করে না। ওকে, তো এরপরে আমরা যে লাস্ট যে টার্মটা পড়বো সেটা হচ্ছে কি ক্রস প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড। ক্রস প্রাইস আমি এটাকে ক্রস প্রাইস এলাস্টিসিটি বলে ফেলি, আগে হচ্ছে কি আমরা যখন পড়তাম এটাকে ক্রস প্রাইস এলাস্টিসিটি আমরা পড়ে আসছি, এখন এটা ক্রস এলাস্টিসিটি অফ ডিমান্ড বলে। তো ক্রস প্রাইস বলে একটু মনে রাখতে সুবিধা হবে। আমাদের কি মনে আছে যখন আমরা ফ্যাক্টরস, দেয়ার আর সাম ফ্যাক্টরস ফর হুইচ আমরা ফাইন্ড আউট করেছিলাম আওয়ার ডিমান্ড কার্ভ উইল শিফট, like there will be movement, there will be shift in demand curve, that means আমরা যেটাকে বলছিলাম যে চেঞ্জ ইন ডিমান্ড। আবার অনেক সময় চেঞ্জেস ইন কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছিল, যে অ্যালং এ ডিমান্ড কার্ভে আমরা যে চেঞ্জেস গুলো দেখছিলাম,
সো সেখানে আমরা দেখলাম যে দেয়ার আর সাম রিজন বিহাইন্ড ইট, লাইক ইনকাম, price of the related product, forecasting, future price expectation, your future price expectation, sorry, then your taste and fashion, weather condition, অনেকগুলো বিষয় ছিল। তো সেকেন্ড যে পয়েন্টটা আমরা ওখানে খুব বেশি ইম্পর্টেন্স দিয়েছিলাম, দ্যাট ইজ দ্য প্রাইস অফ দ্য রিলেটেড প্রোডাক্ট। আমরা দেখেছিলাম যে আমাদের আমরা যে প্রোডাক্ট গুলো ইউজ করছি এটার প্রাইসের সাথেও কিন্তু অনেক সময় আমাদের এলাস্টিসিটিটা, মজার বিষয় হচ্ছে গিয়ে সেটার প্রাইসের উপরও আমার একটা স্পেসিফিক প্রোডাক্টের এলাস্টিসিটি ডিপেন্ড করে। আমরা এটাই হচ্ছে ক্রস এলাস্টিসিটি অফ ডিমান্ডে বের করার চেষ্টা করব। তো ক্রস এলাস্টিসিটি অফ ডিমান্ড মিন্স হচ্ছে, দেখেন এখানে ওদের ডেফিনিশনটা কিভাবে দিচ্ছে, বলছে it will measure the responsiveness of the demand for a good to the changes in the prices of a substitute or complementary good. Yes, it is. On the other, when the other things remaining same, which means it will measure how much your quantity demand will changes for unit change in the related product, price of the related product, which is substitute or complement। যখন other things গুলো আমি other যে factors গুলো আছে সেগুলোকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, ইনকাম বলেন, ফিউচার প্রাইস বলেন, এগুলোকে আমি কনস্ট্যান্ট যদি ধরে নিই, সেই ক্ষেত্রে আমার কোনো একটা প্রোডাক্টের কোয়ান্টিটি ডিমান্ড কতখানি পরিবর্তন হবে এর সাবস্টিটিউট বা কমপ্লিমেন্টারি গুডস এর প্রাইসের চেঞ্জেস এর জন্য, সেটাই আমরা ক্রস এলাস্টিসিটি অফ ডিমান্ড থেকে বের করার চেষ্টা করব। আচ্ছা, প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডের সাথে ক্রস এলাস্টিসিটি অফ ডিমান্ডের ডিফারেন্সটা হচ্ছে গিয়ে, প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডে আমরা সেম প্রোডাক্টের প্রাইসটা নিচ্ছি, অর্থাৎ ইফ আই টক অ্যাবাউট ম্যাঙ্গোজ, আমি ম্যাঙ্গোজ এর প্রাইসের চেঞ্জেস এর জন্য ম্যাঙ্গোজ এর কোয়ান্টিটি ডিমান্ড কতখানি চেঞ্জেস হচ্ছে, আই এম ট্রাইং টু ফাইন্ড আউট দ্যাট from price elasticity of demand. But when I talk about cross elasticity of demand, it means it will talk about the complementary or substitute goods of mangoes, and for their price changes and how much quantity demand in mangoes will change, we are going to find out that will discuss from cross elasticity of demand. এখন আপনার প্রশ্ন হলো ম্যাডাম ম্যাঙ্গোজ এর তো আমি কোনো সাবস্টিটিউট জানি, অবভিয়াসলি ম্যাঙ্গোজ এর সাবস্টিটিউট আছে। ম্যাঙ্গোর সাবস্টিটিউট কি হতে পারে? সাপোজ ধরেন ম্যাঙ্গো যেহেতু জুসি টাইপের ফ্রুট, আমি এখানে হয়তো এটার সাবস্টিটিউট হিসেবে ওয়াটারমেলনকে নিয়ে আসতে পারি। তো আমি দেখলাম যে আমি যখন ম্যাঙ্গোসটা কিনছি, যে সিজনে ম্যাঙ্গোসটা পাচ্ছি, সেই সময় আমাদের ম্যাঙ্গোজের ডিমান্ডটা অনেক বেশি, এই কারণেই থাকে দেখবে যে ম্যাঙ্গোজের ডিমান্ড কার্ভে এলাস্টিক, এবং ম্যাঙ্গোজের ডিমান্ডটা আমরা প্রাইসের একটুখানি পরিবর্তন হলে আমরা প্রচুর ম্যাঙ্গো কনজিউম করি, বিকজ হচ্ছে গিয়ে দেখা যায় যে what can I say, দেখা যায় যে প্রায় আমার প্রাইস, কারণ ওই সময় ওয়াটারমেলনটা অ্যাভেলেবল না, অর্থাৎ আমার যে কমপ্লিমেন্টারি গুডস আছে সেটার প্রাইসটা অনেক বেশি। ওয়াটারমেলনের প্রাইস তখন এতই বেশি থাকে, বা তখন হয়তো লিচি পাওয়া যায়, লিচির প্রাইসটা এত বেশি থাকে, যে সেই কারণে আমরা কিন্তু শিফট করে ম্যাঙ্গোজের দিকে চলে আসি। এবং ক্রস এলাস্টিসিটি অফ ডিমান্ডে আপনি ওটা দেখলেই দেখতে পাবেন যে ওটা কিন্তু এলাস্টিক ডিমান্ড। আচ্ছা, ইন দ্য সেম ওয়ে আমরা কমপ্লিমেন্টারি গুডস হিসেবে হয়তো ম্যাঙ্গোজের সাথে কি, আমের সাথে কি খাই? আমের কমপ্লিমেন্টারি গুডস কি হতে পারে? মিল্ক? না ম্যাম, আচ্ছা, ম্যাঙ্গোস দিয়ে তো দিলে ভালো হলো না। আচ্ছা, আমি যেমন ধরেন টির কথা চিন্তা করি, টির কমপ্লিমেন্টারি গুডস হচ্ছে গিয়ে আপনার সুগার। সো আমি যদি ক্রস এলাস্টিসিটি অফ ডিমান্ড বের করতে যাই ফর টি, সো তখন আমি যেটা করব যে কমপ্লিমেন্টারি গুডস হিসেবে আমি সুগারে কতটুকু প্রাইস চেঞ্জেস হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমার আপনার হচ্ছে গিয়ে টি এর যে কতখানি কোয়ান্টিটি চেঞ্জ। আমরা চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে যেহেতু আম বিখ্যাত, আমরা অনেক সময় ছাতু খেয়ে থাকি আমের তো সাথে ম্যাঙ্গো মিলে। আসলে ফ্রুটস, তো ফ্রুটস এর আসলে ওই যে সাবস্টিটিউট বা কমপ্লিমেন্টস বের করা ডিফিকাল্ট, ওই জন্য হচ্ছে এটা টি অবশ্য তে অন্য কনভার্ট অঞ্চলের করলাম। মানুষ হ্যাঁ, বুঝতে পারবে না আর কি। আমি যেমন আম দুধের কথা বললাম, আমি নিজেও আম দুধ খাই না, মানে আমি অনেক জায়গায় দেখেছি যে আম আর দুধ একসাথে খায়। তো ওই জন্য আমি জাস্ট মিল্কের কথা আনছিলাম, যে মিল্কটাকে আমার এখানে আপনার হচ্ছে গিয়ে হতে পারে। পরে দেখলাম যে ফ্রুটের ক্ষেত্রে আসলে ফ্রুট জাতীয় আইটেম, ভেজিটেবল, এগুলোর আসলে সাবস্টিটিউট বা কমপ্লিমেন্ট এগুলো বের করা ডিফিকাল্ট। তো যেগুলো না, রুটি হচ্ছে, ধরতে পারেন ম্যাম, অধিকাংশই রুটিটাই। হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্য ইজি একটা ইয়াতে, যেমন টির কথা যদি বলি, ক্রস এলাস্টিসিটি অফ ডিমান্ড যদি আমি টির ক্ষেত্রে বের করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি যদি সাবস্টিটিউট হিসেবে যাই, তাহলে সেক্ষেত্রে আমি
দেখবো যে কফির প্রাইসে চেঞ্জেস এর জন্য আমার কতটুকু কোয়ান্টিটি ডিমান্ড টি চেঞ্জ হচ্ছে সেটা আমরা ক্রস এলাস্টিসিটি অফ ডিমান্ড থেকে বের করছি। কারণ আমার যদি আমি ভুল না হই, আপনাদের ক্লাসেই আমাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে ম্যাডাম তাহলে তো আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে যে আমি কফি, আমাদের একটা দেশে কফিও প্রডিউস হচ্ছে, মানে এরকমই ছিল যে একই ধরনের প্রোডাক্ট দুটোই প্রডিউস হচ্ছে, তাহলে আসলে কোনটার ডিমান্ডটা আমরা বেশি করব, টি ডিমান্ড করব না কফি ডিমান্ড করবো, এরকম একটা প্রশ্ন আমার কাছে ছিল। তা আমি বলেছিলাম যে আমরা একটা টার্ম করবো এলাস্টিসিটি, বা ওটার প্রাইসটা কেমন হয়, ওখান থেকে আমরা এটা ডিসিশনে আসতে পারবো। তো এরকম যখন আমরা সাবস্টিটিউট, আমরা কমপ্লিমেন্টারি গুডস থাকবে বা সাবস্টিটিউট আমার অনেক বেশি থাকবে, সেক্ষেত্রে এদের আসলে ডিমান্ডটা ডিসাইড করার জন্য, ডিমান্ডটা ফাইন্ড আউট করার জন্য আমরা ক্রস এলাস্টিসিটি অফ ডিমান্ডে যাব। তো সেক্ষেত্রে আমরা টির হচ্ছে গিয়ে ধরেন ডিমান্ড, মানে আমি টির আসলে এলাস্টিক না ইনএলাস্টিক ডিমান্ড কার্ভে বিলং করছে এটা বের করতে চাই, সেই ওয়াইজ আমার প্রাইসিং এ যেতে হবে। তো আমি কি করতে পারি, তখন আমি হচ্ছে কি টি কোয়ান্টিটি ডিমান্ডটা নিলাম, আর হচ্ছে কি সাবস্টিটিউট গুড হিসেবে আমি এখানে কফির প্রাইসটা নিলাম। তো আমি সেখান থেকে দেখলাম যে টি ডিমান্ড কার্ভটা হচ্ছে কি খুব এলাস্টিক, এবং এলাস্টিক এটার ভ্যালু আসলে আপনি ধরেন 10। তো তখন আপনি বুঝতে পারবেন যে প্রাইসে যদি আমি স্লাইটলি চেঞ্জেস আনি, সেখানে 10% ডিমান্ডে চেঞ্জেস আসবে। তখন আপনি কি করলেন, ধরেন চায়ের কেজি ছিল 200 টাকা, আমাদের দেশে যেটা করে যে আমি যেটা বলি যে এই কারণে দেখবেন যে চায়ের ডিমান্ডটা বেশি, কারণ যেহেতু কফির কফি এটা সাবস্টিটিউট। আমাদের দেশে দেখবেন যে চা কি করে বলবে যে 100 গ্রাম তাজা টি ব্যাগের সাথে একটা মানে তাজার চায়ের 1 কেজি তাজার সাথে 2টা টি ব্যাগ ফ্রি, এরকমই অফার গুলো থাকে না? তো আমার তখন কি মনে হয় যে ও 1 কেজি তাজার যদি চা কিনি, মানে এটা একটা কোম্পানি বলছি, আরো অফার ওই হ্যাঁ 2টা টি ব্যাগ দিয়ে আমি 2 কাপ চা বানাইতে পারবো। আমি নিজে ওইরকম চিন্তা করি যে ও 2 কাপ চা আমি এক্সট্রা বানাই, তাহলে ওইটাই কিনি। সো এই যে ডিমান্ডটাকে স্লাইটলি, ও কিন্তু প্রাইসে একটু খুব অল্প একটু পরিবর্তন এনেছে, কিন্তু এটার কারণে আমার কিন্তু ডিমান্ড, বা ওই যে কন্টেনারের মধ্যে টি ব্যাগ গুলো পাওয়া যায়, বা কন্টেনারের মধ্যে যে টি এর যে হচ্ছে গিয়ে আমার যে ইনগ্রেডিয়েন্টস গুলো সেটা কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছে, এগুলো হচ্ছে কি আমাকে ইনসেনটিভ দিচ্ছে যে আমি যাতে প্রোডাক্টটা পারচেস করি। তো এইটা হচ্ছে কি ক্রস এলাস্টিসিটি অফ ডিমান্ডের মধ্যে পড়ে। তো এটা ছিল হচ্ছে কি ডিমান্ড সাইডে, অর্থাৎ আমরা যে এলাস্টিসিটি গুলো পড়লাম এটা হচ্ছে ডিমান্ড সাইডের আমরা যে 3 ধরনের ইলাস্টিসিটি ছিল সেটাই একই রকম ভাবে আমি ক্রস ইলাস্টিসিটিতেও যদি যে এটা পজিটিভ নেগেটিভ বোথ সাইন আসতে পারে, এবং যদি হচ্ছে গিয়ে পজিটিভ হয় সেক্ষেত্রে এখানে আমি বলে দিয়েছি এই ক্লাসে। তো পজিটিভ হলে বুঝবো যে তাদের চেঞ্জেসটা সেম ডাইরেকশনে হবে, অর্থাৎ হচ্ছে গিয়ে তারা হচ্ছে এখানে ক্রস ইলাস্টিসিটিতে একটু চেঞ্জেস আছে, এই জন্য বলছেন সিম্বলটা আপনারা পজিটিভ পান তখন আপনারা বুঝবেন যে চেঞ্জেসটা সেম ডাইরেকশনে হবে, দ্যাট মিনস গুডসটা হচ্ছে কি আপনার সাবস্টিটিউট। আর যদি ক্রস ইলাস্টিসিটি ভ্যালুটা আপনারা নেগেটিভ পান তখন আপনারা বুঝবেন যে এটা হচ্ছে অপোজিট ডাইরেকশনে আপনাদের যে চেঞ্জেসটা হবে, অর্থাৎ প্রাইস বাড়লে আমার ডিমান্ডটা কমবে, এরকম একটা অপোজিট ডাইরেকশন আমাকে বোঝাবে। সো এটা বুঝতে হবে যে তারা কমপ্লিমেন্টারি করছে। প্রাইসিং এর ক্ষেত্রেও কিন্তু আমাকে প্রত্যেকটা টার্মই হেল্প করবে। আর একই জিনিস যে ভ্যালুটা যদি মোর দেন 1 হয় তাহলে ইলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করছে, আর ভ্যালুটা যদি লেস দেন 1 হয় তাহলে ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করছে। এই কন্ডিশন তো আমরা পাচ্ছি। তো এখন কথা হচ্ছে গিয়ে এরপরে যে এলাস্টিসিটি যে অংশটা ছিল সেটা হচ্ছে গিয়ে আপনার সাপ্লাই সাইডের উপরে। আমরা অলরেডি ডিমান্ড সাইডের অংশটা পড়ে আসছি যে ডিমান্ডের উপরে আমার হচ্ছে গিয়ে চেঞ্জেসটা কতটা হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট ফেলে। আমরা এরপরে হচ্ছে চলে যাবো এলাস্টিসিটি অফ সাপ্লাই, সাপ্লাইয়ের চেঞ্জেসটা দেখবো। তো একটু দেখে নিই বইটা কোথায় আছে, তারপরে আমরা আবার এখন একটা ছবি আঁকবো। আমাদের এইটা হচ্ছে বইয়ের যে পিডিএফ নাম্বার সেটা পেজ না, বইয়ের পেজ 94, আর আমাদের পিডিএফ হচ্ছে 134 পেজে আছে। আচ্ছা, আমার ক্লাস রেকর্ডিং আমি অন করেছি। জি ম্যাম। জি ম্যাম, রেকর্ড তো হচ্ছে। আমরা হচ্ছে গিয়ে এখন আবার সবাইকে আঁকতে হবে এটা। So আমরা আর একটা হচ্ছে গিয়ে স্লাইড নিয়ে নিচ্ছি। আগের মতো আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা দুটো কার্ভ ড্র করবো, পাশাপাশি দুটো কার্ভ ড্র করবো, তাতে আমাদের এলাস্টিক এবং ইনএলাস্টিক কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে।
তো আমরা যেহেতু জানি সাপ্লাই কার্ভ ইজ আপওয়ার্ড স্লোপিং কার্ভ, আমি এটাকে একটু ফ্ল্যাটার উইথ, আমি যেটাকে এলাস্টিক আঁকবো সেটাকে আমি হচ্ছে অনেক ফ্ল্যাটার নিব, আর যেটাকে ইনএলাস্টিক আঁকবো সেটাকে আমি স্টিপার নিব। আমি প্রথমে একটা ফ্ল্যাটার সাপ্লাই কার্ভ নিচ্ছি। এবং দুটোতে মোটামুটি আমি সেম লেভেলে প্রাইস চেঞ্জেসটা দেখাবো। প্রাইস চেঞ্জেসটা আমরা সেম লেভেলে দেখতে পাবো। একদম পারফেক্ট ছবি হয়েছে, আমি যেরকম চাচ্ছিলাম। খুবই কম পরিবর্তন যেটাকে বলা যায়। সো আমরা এখানে দুটো কার্ভ এঁকেছি, আমরা একটু শর্টকাটে যাব যাতে আমাদের টাইমটা সেভ হয়। তো আমরা এক্স অ্যাক্সিসে যেটা করেছি যে আমরা এখানে হচ্ছে গিয়ে প্রাইসটা দেখিয়েছি, জাস্ট ওয়াই অ্যাক্সিসে প্রাইস এন্ড এক্স অ্যাক্সিসে কোয়ান্টিটি সাপ্লাই দেখাচ্ছি। লেফট সাইডের ফিগারটা আমি বললাম হচ্ছে গিয়ে, লেফট সাইডটা কি হবে দেখে বুঝতে পারছি না যে এটা কি এলাস্টিক হওয়া উচিত না। সো আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের লেফট সাইডে যে ফিগারটা ছিল, দ্যাট ওয়াজ, আমি এখানে অলরেডি লিখেছি দ্যাটস elastic supply curve, and in left right side that's the inelastic supply curve. So here we are trying to show two different supply curve. One is quite flatter, একটু flatter ওয়েতে এঁকেছি, and another one is quite steeper, অর্থাৎ আমরা যদি এটা ট্যানজেন্ট বের করতে চাই দেখবো যেটা খুব স্টিপার, অর্থাৎ খুব ভ্যালুটা খুব মানে আমার এখানে ট্যানজেন্টের ভ্যালুটা, ঢালের ভ্যালুটা যেটা আসছে সেটা খুব কম আসবে, আর এখানে অনেক বেশি আসবে। দুটোর মধ্যে ডিফারেন্সটা এটাই। So left side figure যেটা দেখতে পাচ্ছিলাম, when there is a changes in price like only 2 units, the changes in quantity supplied, it's huge, that is almost 3 times আমার হচ্ছে কি quantity supplied বেড়েছে। এবং আমি যদি এখানে y x axis বরাবর চেঞ্জেসটাও দেখতে যাই, আমরা দেখতে পাচ্ছি যে চেঞ্জেসটা এখানে অনেক বেশি, মানে বেশি না মানে অনেকখানি বেশি চেঞ্জেসটা, যদি আমি একটা স্ট্রেট লাইন ড্র করেও যদি দেখি। তো কিন্তু আমরা যখন হচ্ছে গিয়ে লেফট সাইডের রাইট সাইডের ফিগারটাতে যাচ্ছি, রাইট সাইডের ফিগারটাতে আমরা দেখতে পেলাম যে সেখানে আমরা সেম ওয়েতে যখন আমার হচ্ছে গিয়ে আমি আমার কোয়ান্টিটি আমি আমার প্রাইসটা একইভাবে 2 ইউনিট চেঞ্জ করেছি, আমার কোয়ান্টিটি সাপ্লাইড এর মানে বলতে গেলে চেঞ্জই নেই, 1 ইউনিট মাত্র চেঞ্জ হয়েছে, অর্থাৎ এখানে তেমন কোনো চেঞ্জেস আমি দেখতেই পাচ্ছি না। সো বেসিক্যালি যেটা কি হচ্ছে, আমরা elasticity of supply তেও একই জিনিস বের করবো যে হাউ মাচ আওয়ার কোয়ান্টিটি সাপ্লাইড উইল চেঞ্জেস ফর এ ইউনিট চেঞ্জ ইন প্রাইস। প্রাইসের একটুখানি পরিবর্তনের জন্য আমার কোয়ান্টিটি সাপ্লাইড এর কতখানি পরিবর্তন হয়, দ্যাট উইল বি মেজার্ড বাই elasticity of supply. So here প্রাইসের যে চেঞ্জেসটা আমরা যেটা হয় যে সেটা হচ্ছে অনেক দেখবো যে এলাস্টিক হলে আমরা বুঝবো যে it will be more flexible, that means when the price will changes
slight there will be slight changes in price, but the quantity changes will the changes in quantity supplied will huge there. তো এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা সাধারণত আসতে পারি হচ্ছে ম্যানুফ্যাকচারিং যে গুডস গুলো আমরা যাই, that actually belongs to elastic supply curve. And when we talk about the daily necessaries type item, that actually belong to inelastic supply curve. আচ্ছা, ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট অর্থাৎ প্রসেস ফুড বা হচ্ছে কি লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে আমরা সাধারণত ইলাস্টিক সাপ্লাই কার্ভ বিলং করি। ওয়াই? বিকজ আপনি চিন্তা করেন সাপোজ আপনার ডিমান্ড ফর আইফোন, এটা যদি আপনার হচ্ছে গিয়ে মানে আপনার আইফোনের যদি দেখা যাচ্ছে যে প্রাইসটা স্লাইটলি বাড়ে, এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা অনেক বেশি সাপ্লাই দিতে ইন্টারেস্টেড হব। বিকজ আইফোনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বা আমি যদি ইম্পোর্টেড পারফিউমের কথা বলি, বা আমি ম্যাঙ্গো জুসের কথা বলি, বা আমি হচ্ছে গিয়ে প্রসেস ফুডের কথা বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় সাধারণত তারা যেহেতু এলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করে, আমি একটু ঘুরিয়ে আসি তাহলে বুঝতে পারবো বিষয়টা, প্রাইসের সাথে চেঞ্জেসটা না করে আরো পিছনের বিষয়টাতে আসি। যেহেতু তারা এলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করে, সো ওখানেও প্রাইসের একটুখানি পরিবর্তন হলে ওদের ডিমান্ডটা অনেকখানি পরিবর্তন হবে। তো সাপ্লাইয়ের ক্ষেত্রে কি হবে দেখেন, আমার দাম যত বাড়বে আমি আইফোন তত বেশি সাপ্লাই দিতে পারবো এবং তত বেশি বেনিফিট হবে। আমি তখন কিন্তু আইফোন সাপ্লাই দিব, বা আমি তত বেশি ম্যাঙ্গো জুস তৈরি করবো, বা আমি তত বেশি বার্গার প্রডিউস করবো সাপ্লাই দেওয়ার জন্য। ইন দ্য সেম ওয়ে ইনএলাস্টিক এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে, যেমন চিন্তা করি ইউর ডিমান্ড ফর রাইস, এখন চালের দাম যদি 50 টাকা থেকে কমে 10 টাকাও হয়ে যায়, আমি যদি আমার মাসে মান্থলি ডিমান্ড থাকে চালের ডিমান্ড 100 কেজি, আমি 100 কেজি, আমার ফ্যামিলি ডিমান্ড যদি 100 কেজি হয়, 100 কেজি জায়গায় হয়তো খুব বেশি হলে আমি 105 কেজি কিনবো। দেখেন প্রোডাক্ট গুলো এরকমই হয়, এর বেশি। বা দেখেন এখন বাসের ভাড়া যদি অর্ধেকও হয়ে যায়, তারপরে আমার দিনে একটা বাস রাইড নেওয়া দরকার, আমি কিন্তু একটা বাস রাইডই নিব, তাহলে আমার সাপ্লাইও কি সেম ওয়েতে থাকবে না? অর্থাৎ বাস রাইড ওই যে ধরেন ঢাকা কক্সবাজার বাস রাইড, যদি বাসের ফেয়ার যদি অর্ধেকও হয়ে যায়, তারপরে তো আমরা বাসে একটা রাইডই দিব, হাজার হাজার তো রাইড নিব না, বাড়ানোর তো কোনো ওয়ে নাই সেখানে, খুব ইজিলি আমরা এটা ডিমান্ড বাড়াতে বা কমাতে পারি না। সো সাপ্লাইটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকবে। তো এই জন্য দেখা যায় যে ইনএলাস্টিক এর ক্ষেত্রে যেটা হয় যে আমার এই ক্ষেত্রে এই ইনএলাস্টিক প্রোডাক্টের আপনার ডিমান্ড কার্ভটা ইনএলাস্টিক হয়, সো সেখানে প্রাইসের অনেকখানি পরিবর্তন হলে আমরা সাপ্লাইয়ের পরিবর্তনটা এখানে আনি না। অর্থাৎ চালের যদি দাম এখন 50 টাকা থেকে 100 টাকা কেজিও হয়েছে, চালের সাপ্লাই বাজারে যা ছিল অ্যাজ ইট ইজ তাই থাকবে, কারণ সেলাররা জানবে যে এটা ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করে, আমার সাপ্লাই কার্ভটা ইনএলাস্টিকই হবে, কারণ মানুষ দাম যতই বাড়ুক বা কমুক খুব বেশি চালের ডিমান্ড বাড়াবে বা কমাবে না। বিষয়টা অনেকটা এই কারণে মানে আমরা এরকম দেখতে পাই। ইজ ইট ক্লিয়ার টু অল? আমি কি বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন দেখি যে বই এসে ডেফিনেশনটা কি বলছে, তো ডেফিনেশনটা দেখে আসে। আমি আই হোপ আপনারা ডেফিনেশনটা এখন লিখতে পারবেন। সো একই জিনিস, আমরা ডিমান্ড মানে ডিমান্ডটা বুঝে গেলে সাপ্লাইটা আসলে ডিফিকাল্ট না আমাদের জন্য। So price elasticity supply আমরা এটাই বলছি যে percentage change in quantity supplied will be divided by percentage change in price. That will be price elasticity of supply, and same thing again it will be এটা দুই ধরনের হবে, একটা আমরা পাবো হচ্ছে গিয়ে elastic supply আর একটা পাবো হচ্ছে inelastic supply। elastic supply ক্ষেত্রে আমরা দেখবো যে আমার প্রাইসটা হচ্ছে গিয়ে সাপ্লাই কার্ভটা খুবই ফ্ল্যাটার, অর্থাৎ খুব ফ্ল্যাট ওয়েতে, অর্থাৎ আমাদের যে যেটাকে বলা যায় যে আমাদের যে ট্যানজেন্ট যেটা, সেটার ভ্যালুটা খুবই বেশি হবে। আর ইনএলাস্টিক এর ক্ষেত্রে দেখা যাবে যে সেটা খুবই স্টিপার হবে, অর্থাৎ খুব খারাপ হবে, ঢালটা উঠে যাওয়া যেটাকে আমাদের বোঝায়, সেভাবে আমরা এখানে এটা দেখতে পাবো। আচ্ছা, ফাইনালি আমার এখানে প্রশ্ন হচ্ছে গিয়ে, ম্যাডাম এত কিছু যে পড়াচ্ছেন আমার দেখলাম মনে রাখা সহজ না, এটার জন্য আপনাকে পার্কিং খুব ইজি একটা টেবিল করে দিয়েছে, যেখানে আপনি হচ্ছেন কি গ্রোসারি যেটাকে বলছে, এখন এখানে আসলে এখানে সেল করছে না, এখানে আসলে ও আপনাকে শর্টকাটে বুঝিয়ে দিচ্ছে। তো দেখেন এই যে প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডের ক্ষেত্রে বলা আছে যে যখন হচ্ছে গিয়ে এলাস্টিক বা ইনএলাস্টিক হলে এটার ভ্যালুটা কি হবে এবং হোয়াট ডাজ ইট মিন, এই জিনিসগুলো লেখা আছে। তারপরে ঠিক একইভাবে ক্রস এলাস্টিসিটি অফ ডিমান্ডের কথা বলা আছে, ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ড, এখানে একটা টেবিলের মতো করে
জিনিসটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক একইভাবে সাপ্লাইয়ের ক্ষেত্রেও দেওয়া আছে। তো এখানে অনেক ধরনের কথা বলেছে, পারফেক্ট এলাস্টিক, পারফেক্ট ইনএলাস্টিক, ইনএলাস্টিক, এলাস্টিক। পারফেক্টলি এলাস্টিক হচ্ছে গিয়ে যেখানে দেখবেন যে প্রাইসের একটুখানি পরিবর্তন হলে ডিমান্ডের মানে কি পরিমাণ যে চেঞ্জেস হবে আমরা চিন্তাই করতে পারবো। So এখানে আমরা সাধারণত এটাকে পারফেক্টলি এলাস্টিক বলি। আর পারফেক্টলি ইনএলাস্টিক হচ্ছে কি প্রাইস যতখানি পরিবর্তন হোক না কেন আমার এখানে ডিমান্ড বা সাপ্লাই কোনো চেঞ্জেস আসে না। যেমন আমরা এই ছবিটা দিয়ে দেখাই, যেমন এটা হচ্ছে কি পারফেক্ট ইনএলাস্টিক সাপ্লাই কার্ভ, কারণ এখানে প্রাইস আমি যতই বাড়াই না কেন একদম 0 থেকে শুরু করে 100 এ নিয়ে গেলে আমার সাপ্লাই কনস্ট্যান্ট থাকবে। যেমন আমি এটাকে বলতে পারি দিস ইজ দ্য সাপ্লাই কার্ভ অফ প্রাইস। আর এটা হচ্ছে কি পারফেক্টলি ইনএলাস্টিক সাপ্লাই, অর্থাৎ প্রাইসের তেমন কোনো পরিবর্তনই হচ্ছে না, অথচ সাপ্লাইয়ের অনেক অনেক বেশি পরিবর্তন হচ্ছে। সেটা হচ্ছে গিয়ে আমি ধরেন আমার ডিমান্ড ফর বার্গার বলতে পারি, তো না আমার ডিমান্ড ফর ফ্রাইড রাইস ধরেন। তো দেখা যাচ্ছে যে প্রাইসের হয়তো তেমন কোনো পরিবর্তনই হয় না, কিন্তু দেখা যাচ্ছে যে আমার ওয়েদার কন্ডিশন বা আদার্স অন্য অনেক কারণে আমরা দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে ফ্রাইড রাইস অনেক বেশি খাচ্ছি, অনেক সময় কম খাচ্ছি। তো এটা পারফেক্টলি এলাস্টিক একটা সাপ্লাই কার্ভ। বা আমি এটাকে আমার ইয়ারের বলতে পারি যে এয়ার মানে আমার যে ইয়ারের যে সাপ্লাইটা হয় সেটা হচ্ছে পারফেক্টলি এলাস্টিক, অর্থাৎ প্রাইসের খুব বেশি পরিবর্তন না হলে সাপ্লাইটা আমার দেখা যাচ্ছে কোনো সময় আমার সিজন বেসিস আমি অনেক সাপ্লাই অনেক বেশি দিচ্ছি, অনেক সময় কম দিচ্ছি। তো এরকম আসতে পারে। সো এলাস্টিক ইনএলাস্টিক বোঝার উপর যে এলাস্টিক মিনস মোর ফ্লেক্সিবল, ইনএলাস্টিক মিনস টোটালি লেস ফ্লেক্সিবল, অ্যান্ড পারফেক্টলি এলাস্টিক বলতে বোঝাবে এটা মানে ফ্লেক্সিবিলিটির একদম 100% চলে গেছে। পারফেক্টলি ইনএলাস্টিক বলতে আমরা বুঝবো যে এটা টোটালি লেস ফ্লেক্সিবল। তো এটা ছিল এই চ্যাপ্টার। আমার আর একটা টপিক নিয়ে একটু আমার ডিসকাস করার ইচ্ছা আছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে আমি পড়িয়েছি বাট আরো একটু ডিসকাশনে গেলে আমার জন্য মনে হতো বেটার। যেহেতু ফাইনালে যে বললাম যে আমাদের প্রত্যেকটা মানে সেকশনে কোশ্চেন একরকম হবে, সো আই ডোন্ট নো এখানে মডারেশন হওয়ার পরে আসলে চেঞ্জেসটা আমাদের কিভাবে আসবে সেটা নিয়ে আমার খুব হেডেক নাই, যেহেতু কোশ্চেনটা আমি প্রিপেয়ার করেছি। তো তারপরে আমার কাছে মনে হয়েছে যে যদি কোনো চেঞ্জেস আসে তো সেটা নিয়ে আমি আর একটা টপিক নিয়ে একটু আলোচনা করতে চাই, দ্যাটস অ্যাবাউট দ্য ইকুইলিব্রিয়াম আর মার্কেট ইকুইলিব্রিয়াম। যদিও আলোচনা করেছি, তারপরে এটা নিয়ে আমরা একটু শর্টেজ এন্ড সারপ্লাস এই দুটো সিচুয়েশনে আর একবার একটু আলোচনা করতে যাবো। আচ্ছা, আমি কি শর্টেজ সারপ্লাস নিয়ে কথা বলেছি কিনা আগে একটু এটা নিয়ে একটু জেনে আসি আপনাদের কাছ থেকে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আমি কি ইকুইলিব্রিয়ামটা পড়িয়েছি? জি ম্যাম, পড়ানো হয়েছে। পড়িয়েছি। আমি কি শর্টেজ সারপ্লাসটা নিয়ে আলোচনা করেছিলাম? ইকুইলিব্রিয়ামে কখন শর্টেজ দেখা যাবে, কখন সারপ্লাস দেখা যাবে, এরকম নিয়ে কি আলোচনা করেছিলাম? না মানে ম্যাম, এক্সেস সাপ্লাই বা এক্সেস ডিমান্ড এই ধরনের সিচুয়েশন কখন আসে, এই ধরনের কিছু কথা বলেছি কি? ম্যাম এগুলো এমনি সংজ্ঞা বলা হয়েছিল, মানে ডিটেলসে পড়ানো হয়েছে, প্রাইস অ্যাডজাস্টমেন্টের মধ্যে এগুলো পড়ানো হয়েছিল। প্রাইস অ্যাডজাস্টমেন্ট মেকানিজমে আমি এটা জাস্ট দেখিয়েছি, কিন্তু গ্রাফে হয়তো এভাবে দেখাইনি। এরকম কি করেছি? না ম্যাম, গ্রাফ দেখানো হয়। গ্রাফে দেখাইনি। আচ্ছা, তো ইকুইলিব্রিয়ামটা কি ছিল যদি একটু রিকল করেন? ভুলে গেলে সমস্যা নেই, ইকুইলিব্রিয়াম খুব ইজি থিং, এই জন্য এটা নিয়ে এত মানে এত হেডেক নেওয়ার কিছু না যে আমি ভুলে গিয়েছি বা মনে পড়ছে না। ইকুইলিব্রিয়াম মিনস ইটস এ ব্যালেন্সিং সিচুয়েশন। আমরা যখন কেমিস্ট্রিতে রিয়াকশন গুলো করি আমরা ইকুইলিব্রিয়াম কোনটাতে বুঝি? যে আমরা যে ফরওয়ার্ড যে প্রেসার হয় আর একটা কি করে আরেকটাকে মনে হয় বলেন ব্যাকওয়ার্ড, না? তো এই দুটোর যে ফোর্সটা থাকে একটা রিয়াকশনে, যে সামনের দিকেও একটা গতি থাকে পেছনের দিকেও একটা গতি থাকে, এই দুটো যখন একটা ব্যালেন্সিং পয়েন্ট আসে, তাহলে আমি সোডিয়াম আর ক্লোরিন মিক্স আপ করে সোডিয়াম ক্লোরাইড মেক করছি। এখন ঠিক যতটুকু সোডিয়াম আমি যখন মিক্স আপ করতে চাই একটা সময় এরকম হবে যে ঠিক যতটুকু সোডিয়াম এবং ক্লোরিন মিক্স আপ করে আমি সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাবার লবণ তৈরি করছি, ঠিক একই পরিমাণ আবার সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাবার লবণ ভেঙে কিছু পরিমাণ সোডিয়াম এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করতে থাকবে। তো এই দুটার যখন মানে এই দুটার ফোর্সটা যখন ইকুয়াল হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে মানে কেমিস্ট্রিতে বলছে ওটাকে আমরা বলে থাকি ইকুইলিব্রিয়াম। বা আমরা যদি প্রেসারের ক্ষেত্রে যাই, আমরা যখন প্যাসকেলের সূত্র নিয়ে পড়বো, যদি ফিজিক্সে আপনাদের পড়াই কিনা আমি জানি না, মানে ফিজিক্স সিএসসি তে ইম্পর্টেন্ট কোনো টপিক কিনা আমি জানি না, ওই জন্য বলবো ইয়ার করলাম জাস্ট প্যাসকেলের সূত্রে আমরা ব্যালেন্সটা কোথায় আসতাম, আমাদের ইকুইলিব্রিয়ামটা কোথায় আসতাম, যে আমাদের দেখা যেত যে আমরা ছোট পিস্টনে যে পরিমাণ বল প্রয়োগ করছি ঠিক একইভাবে যে বলটা যদি আমার সমান ভাবে আমার হচ্ছে গিয়ে
মানে প্যাসকেলের সূত্রটা এটাই তো বলে যে ছোট অংশের উপরে যদি বল প্রয়োগ করি সেই বল কোনো অংশে না কমে চারপাশে সমানভাবে প্রবাহিত হয়, এবং বড় যে ক্ষেত্রফল বিশিষ্ট যে পৃষ্ঠটা থাকে অর্থাৎ বড় অংশ সেই পরিমাণ আমরা বলটা মানে সেটার সেই পরিমাণ হচ্ছে গিয়ে আমার আউটপুট অর্থাৎ বলটা আমরা পাই। তো এই কারণে দেখা যায় যে পিস্টনের সাহায্যে আমরা খুব ভারী ভারী বস্তু তুলতে পারি। তো এখানে আমার ব্যালেন্সিংটা ওই জায়গায় আসে যে আমি ঠিক যে পরিমাণ বল প্রয়োগ করছে আমার ঠিক যতটুকু হচ্ছে গিয়ে ওয়েট লিফটিং করা দরকার ঠিক ততটুকু হচ্ছে গিয়ে আমার ব্যালেন্স হচ্ছে। তো ইকোনমিক্স অফ ব্যালেন্সটাকে আমরা ইকুইলিব্রিয়াম বলে থাকি। অর্থাৎ আমার মার্কেট একটা সিচুয়েশন আসবে যখন আমি একটা মার্কেটে যদি কোনো ফ্যাক্টর কাজ করছে না, সেই অবস্থায় যদি আমি ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভটাকে যদি রেখে দেই, দেখা যাবে যে দে উইল পাস এ পয়েন্ট, একটা মাত্র পয়েন্টে তারা পাস করে যাবে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়াম। এবং ইকুইলিব্রিয়ামে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে যে মজার বিষয় হচ্ছে গিয়ে এই একটা পয়েন্টে আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা ইকুইলিব্রিয়াম হিসেবে এখানে দেখতে পাই। তো এখানে যেহেতু ছবিটা খুব ঘিজিবিজি, আমরা আবার একটা ছবি আঁকবো, ওই জন্য আমি জিজ্ঞাসা করছিলাম যে আমি এটা মানে এঁকে দেখিয়েছিলাম কিনা। তো আমার যতটুকু মনে পড়ে আমি এটা আঁকিও নাই, তো আমি জাস্ট একটা র্যান্ডম ছবি আঁকছি। তো আমরা যেটা হলো যে আমরা আমাদের ডিমান্ড আমরা একটা এক্স অ্যাক্সিস নিলাম আগের মতনই, এবং দেন হচ্ছে গিয়ে আমরা আমরা ওয়াই এক্সিস নিলাম। দেন আমরা আমাদের একটা ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ ড্র করলাম, দেন একটা আপওয়ার্ড স্লোপিং সাপ্লাই কার্ভ ড্র করলাম। সো ফ্রম দেয়ার আমরা দেখলাম যে একটা মাত্র পয়েন্টে তারা পাস করে যাচ্ছে। এই যে যে একটা পয়েন্টে তারা পাস করে যাচ্ছে, এটাই হচ্ছে গিয়ে আমরা বলছি আমাদের যে ইকুইলিব্রিয়াম সেটা। তো এই যে এই পয়েন্ট থেকে যে প্রাইসটা পাই সেটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে আমাদের যে ইকুইলিব্রিয়াম প্রাইস। এবং এই পয়েন্টে যে আমরা যে কোয়ান্টিটিটা পাই সেটা আমরা বলতে কি ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। অর্থাৎ এই প্রাইসে আমরা আমাদের যে ডিমান্ডটা যেটুকু হয় এই কোয়ান্টিটিটা আমার ঠিক একই সমান আমরা এখানে পেয়ে থাকি। আমি সাপোজ আমি ধরে নিলাম আমি আমার এই যে এখানে যে মার্কেটটা এগিয়েছে এখানে আমি এরকম 10 ইউনিটস প্রাইস 10 টাকা ধরেন প্রাইসের জন্য আমি এরকম 50 একটা কোয়ান্টিটি ডিমান্ড এখানে পেলাম। তো সাপোজ এরকম তো হতেই পারে না যে প্রাইসটা কোনো কারণে বেড়ে যেতে পারে, তো আমরা একটা উপরের লেভেল একটা প্রাইস ধরলাম যেটা আমরা ইকুইলিব্রিয়ামের উপরে পাচ্ছি, এটা উপরের লেভেলে প্রাইস ধরে নিলাম। তো আমরা দেখছি যে এখন প্রাইস রেটটা আমার একটু বেড়ে গেল এবং প্রাইস রেটটা বেড়ে ধরেন 15 টাকা হলো। তার 15 টাকা প্রাইস আমি এটা কি দেখতে পাচ্ছি, আমি একটু দেখি তো এটা সাপ্লাই কার্ভ সরি ডিমান্ড। সো ঠিক এই আপার প্রাইস আমি একটু দেখিতে যে এটা ডিমান্ড এন্ড সাপ্লাই কার্ভকে কোন পয়েন্টে পাস করে যাচ্ছে। সো আমি ওখান থেকে দেখতে পেলাম যে এই যখন আমি একটা আপার প্রাইস নিলাম it passes my demand curve at this point, আমি সেখান থেকে একটা ডিমান্ড নিতে পারি এবং আমি দেখলাম যে সেম ওয়েতে this passes my supply curve at this point, আমি সেখান থেকে একটা কোয়ান্টিটি সাপ্লাই পেয়ে যাচ্ছি। So what happened when the price increases? Basically when the price increases at higher price আমি কি করব? Obviously I will demand less, and higher price as a supplier আমি কি করব? I will supply more. তো দেখা যাচ্ছে যে যখন এই মার্কেটটাতে আমার ইকুইলিব্রিয়াম থেকে আমরা উপরের প্রাইসে চলে যাচ্ছি, which means আমরা 10 থেকে $15 প্রাইসে চলে যাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে at higher price it's as a rational people we will think at the margin, so we will demand less, অর্থাৎ আমাদের ডিমান্ড ইকুইলিব্রিয়াম থেকে ফল করে আমার হচ্ছে গিয়ে 30 ইউনিটস এ ডিমান্ড চলে আসে। আমি কিভাবে পেলাম? কিচ্ছু না, জাস্ট এই প্রাইস লেভেলটা আমার ডিমান্ড কার্ভে যে পয়েন্টে পাস করেছে সেখান থেকে আমি আমার ডিমান্ডটা বের করে নিচ্ছি। ঠিক একই ভাবে আমার সাপ্লাইটা কি হলো, আমি দেখতে পেলাম যে আমার সাপ্লাইটা কিন্তু বেড়ে গেল, বিকজ হায়ার প্রাইসে অবভিয়াসলি আমি বেশি সাপ্লাই দিব, আমার সিচুয়েশনটাই এরকম হবে, তো আমি একটু বেশি সাপ্লাই দিয়ে ফেললাম। এখন প্রশ্ন হলো গিয়ে এটা কেন হলো ম্যাডাম? ওই যে কথাটা একটা যে প্রাইসের সাথে যেহেতু নেগেটিভ রিলেশনশিপ ডিমান্ড, এই জন্য প্রাইস বাড়ার সাথে ডিমান্ড কমবে, আর প্রাইসের সাথে যেহেতু সাপ্লাই পজিটিভ রিলেশন তখন প্রাইস বাড়ার সাথে সাথে আমার সাপ্লাই বেড়ে গেল। তাহলে এখন কি হবে? দেখেন তো মার্কেটে 70 প্রোডাক্ট চলে আসছে, ধরেন এটা আম তো মার্কেটে 70টা আম আছে কিন্তু ডিমান্ড করছে আমি মাত্র 30 ম্যাঙ্গোস, তাহলে বাকি রেস্ট অফ দ্য ম্যাঙ্গোস কি হবে? নষ্ট হয়ে যাবে না?
তাহলে মার্কেটে কি হলো, এই সিচুয়েশনটাতে কি হলো, আমি বেশি বেশি সাপ্লাই পেয়ে গেলাম না মার্কেটে, আমি যা ডিমান্ড করছি তার থেকে বেশি বেশি সাপ্লাই। সে এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে গিয়ে এক্সেস সাপ্লাই। এই সিচুয়েশনটাকে আমরা বলি এক্সেস সাপ্লাই, বা আরো যদি ইয়া হয় এটাকে আমরা বলি, আরেকটা নেম আছে, এটার নাম হচ্ছে সারপ্লাস। এই সিচুয়েশনটাকে আমরা সারপ্লাসও বলে থাকি। তো এক্সেস সাপ্লাই যেটা হয়, দেয়ার ইজ মানে মানে এখানে আমাদের সাপ্লাইটা অনেক বেশি, মার্কেটে অনেক বেশি একটা সাপ্লাই আমরা এখানে পেয়ে থাকি, কিন্তু দেখা যায় যে আমাদের ডিমান্ডটা কম থাকে। এখন আপনি বলেন ম্যাডাম মার্কেটে এইভাবে চলতে পারে না, আর এইভাবে চলতে থাকলে আসলে কি হবে? আসলে মার্কেটে এইভাবে চলে না, দেখা যায় যে এরকম সিচুয়েশনে আসলে আমরা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, অর্থাৎ আমরা আবার ইকুইলিব্রিয়ামে রিচ করে আসি। কিভাবে রিচ করে দেখেন, যখন আমি দেখতে পাচ্ছি, একদম সিম্পল কথা বলে, হাইয়েস্ট প্রাইসে আমি দেখতে পাচ্ছি আমার প্রোডাক্ট নষ্ট হয়ে যাচ্ছে, অ্যাজ এ সাপ্লায়ার আমি তখন কি করবো? আমি সাপ্লাই কমাই দিতে থাকবো না? এবং যখন আমি সাপ্লাই কমাইতে থাকবো, অবভিয়াসলি প্রাইস লেভেলও কমে আসবে, যেহেতু সাপ্লাই কমে যাচ্ছে। আর যখন প্রাইস লেভেল কমে আসছে, তখন আমি দেখবো যে আমি তখন এজ এ কনজিউমার প্রাইস কমলে আমি একটু ডিমান্ড বাড়াতেও থাকবো। সো একইভাবে দেখা যাবে যে সাপ্লায়াররা 20 ইউনিটস অফ সাপ্লাই কমাই দিবে, যেহেতু হচ্ছে ওদের প্রোডাক্ট নষ্ট হয়ে যাচ্ছিল, এবং এই জন্য প্রাইস লেভেলটাও কমে আসবে, যেহেতু প্রোডাক্ট সেল হচ্ছে না। ঠিক একইভাবে যখন প্রাইস লেভেলটা কমে আসবে, তখন এজ এ কনজিউমার আমি হচ্ছে গিয়ে আমার ডিমান্ড বাড়িয়ে দেবো, এবং আমি আমার 20 ইউনিটস ডিমান্ড বাড়িয়ে আমি আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, অর্থাৎ আমি ইকুইলিব্রিয়াম হুইচ ইজ 50 ইউনিটস এ রিচ করবো। আচ্ছা, এখন কথা হচ্ছে কি ম্যাডাম, এটা না এক্সেস সাপ্লাই হলো, যদি সারপ্লাস শর্টেজ হতো, অর্থাৎ আমার ডিমান্ডটা বেশি, এরকম যদি সিচুয়েশন হতো, তো আর একটা সিচুয়েশন চিন্তা করি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইকুইলিব্রিয়ামের নিচে আমরা একটা প্রাইস লেভেল দেখতে পাচ্ছি। তো ইকুইলিব্রিয়ামের নিচে আমরা এখানে হয়তো প্রাইস লেভেলটা দেখতে পাচ্ছি, এটার জন্য জাস্ট সাপ্লাই, আমার ডিমান্ডটা একই আছে, আমি ধরলাম এখানে হয়তো সাপ্লাইটা, এখানে আমার ডিমান্ডটা এখানে 80 নিলাম। এখন নিচে যে পয়েন্টটা আঁকলাম, দেখেন নিচে আমি ধরে নিলাম যে এখন প্রাইস লেভেল হাফ হয়ে গেল, অর্থাৎ $5 হয়ে গেল। এখন $5 প্রাইস আমি যখন দেখলাম যে প্রাইস অনেকখানি কমে গেছে, এখন দেখেন অ্যাজ এ সাপ্লায়ার আমি অবভিয়াসলি সাপ্লাই কম দেবো, কারণ আমি এত কম প্রাইসের নিচে আমার লস করতে দেবো না, আমি অনলি 30 ইউনিট সাপ্লাই দিতে চাচ্ছি। কিন্তু অ্যাজ এ কনজিউমার আমি যখন দেখছি দেয়ার ইজ লোয়ার প্রাইস, আমি কি করবো? আমি বেশি বেশি কিনতে চাবো, আমি ডিমান্ড বাড়িয়ে দিলাম, আমার 80 আমি 80 কেজি আমি হচ্ছে গিয়ে ম্যাঙ্গো ডিমান্ড করছি। তা আমরা কি জানি? আমরা জানি যে লোয়ার প্রাইস লেভেল যদি ফল করে, আমার সাপ্লাই হয়তো কমতে পারে, কিন্তু আমার মানে আমার সাপ্লাই কমে গেল আর আমার ডিমান্ড বেড়ে গেল। এখন এখন আমি মার্কেটে ডিমান্ড করছি 80 ম্যাঙ্গোস, আছে মার্কেটে 70 ম্যাঙ্গোস, তাতে কি আসলে কিছু হবে? তো এই ধরনের সিচুয়েশনটাকে আমরা বলেছি এক্সেস ডিমান্ড। এক্সেস ডিমান্ড হলে যেটা হয় যে ঠিক একইভাবে আমরা এখানেও আবার ইকুইলিব্রিয়ামে ব্যাক করে যাই। কিভাবে? যে যখন যেহেতু এক্সেস ডিমান্ড চলে আসে, তখন সাপ্লায়াররা ভাবে তাহলে প্রাইসটা একটু বাড়াই, যেহেতু ডিমান্ড আছে, তো প্রাইসটা বাড়াই, একটু সাপ্লাই বাড়াই, তখন এইভাবে তারা প্রাইস বাড়াতে থাকে এবং সাপ্লাইও আস্তে আস্তে বাড়াতে থাকে। আর এজ এ কনজিউমার আমরা কি করি? আমরা দেখি যে প্রাইস যেহেতু বেড়ে যাচ্ছে, আমাদের ডিমান্ডটা আমরা আস্তে আস্তে কমাতে থাকি, ডিমান্ডটা কমাতে কমাতে ঠিক একইভাবে 80 থেকে আমরা 50 ইউনিটস এ চলে আসবো সেম প্রাইসে। আর কনজিউমারে যেটা করবে যে প্রাইসটা বাড়াতে বাড়াতে, মানে কনজিউমারে যেটা করবে যে প্রাইসটা বাড়াতে বাড়াতে তারা হচ্ছে কি আবার 30 থেকে 15 চলে যাবে। এভাবে আমরা হচ্ছে কি ইকুইলিব্রিয়ামে আবারও ব্যাক করে যাব। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের মানে যেটা ছিল যে ইকুইলিব্রিয়ামটা কেন আমরা রিচ করি, এবং ইকুইলিব্রিয়ামের নিচে, উপরে বা নিচে কি ঘটনাটা ঘটে, সেটা নিয়ে আসলে আমরা এখানে জানলাম। তো দ্যাটস ইট। তো এখান থেকে আর কারো কোনো প্রশ্ন আছে নাকি? না, না, প্রশ্ন নেই। তাহলে দ্যাটস ইট ফর আওয়ার মিড টার্ম এক্সামিনেশন। আমরা 4টা চ্যাপ্টার মেইনলি শেষ করলাম। চ্যাপ্টার 1, 2, 3, 4 আমাদের যে রেফারেন্স বুকটা ছিল সেটার, এটার জন্য রেলেভেন্ট দেখবেন যে ম্যাটেরিয়ালস গুলো যেগুলো আছে সেগুলো অলরেডি গুগল ক্লাসরুমে আপলোড করা আছে, রেফারেন্স বুক গুলো আপলোড করা আছে, পিডিএফ ফাইল গুলো মানে পাওয়ার পয়েন্ট স্লাইড যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো আপলোড করা আছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনাদের যে 24 আওয়ার যে অ্যাসাইনমেন্টটা আছে, দ্যাটস ভেরি ইজি, একটু মাথা খাটালে অ্যান্সার করতে পারবেন এরকম। কিন্তু যেটা হচ্ছে গিয়ে 1 আওয়ারের এক্সাম, সেটা হচ্ছে গিয়ে খুবই, যেটাকে বলা যায় যে টাইম মেনটেন করতে হবে, অর্থাৎ কোশ্চেন ইজি, বাট আপনি যদি এই যে খাতা খোলা শুরু করেন,
ফ্রেন্ডকে কল দেওয়া শুরু করেন, এই ক্ষেত্রে আপনার যে টাইমটা ওয়েস্ট হবে সেটা কিন্তু হচ্ছে গিয়ে মানে কভার করার সেখানে সুযোগ থাকবে না। আর অবশ্যই আমার উপরে এইটুকু ট্রাস্ট করতে পারেন, আমি আপনাদেরকে সাবমিশনের জন্য এনাফ টাইম দিব। যদি এমন হয় যে কোশ্চেনটা হচ্ছে গিয়ে আমার কি বলি, আমার যদি এমন হয় যে কোশ্চেনটা হচ্ছে গিয়ে আমাকে আপলোড করতে হচ্ছে, তো সেক্ষেত্রে আমি হয়তো বা মানে আপনাদেরকে যদি ফাইল আপলোডের কোনো অপশন দেই আমি, সেক্ষেত্রে হয়তো বা আমি আপনাদেরকে সেই এনাফ টাইম দিয়ে হচ্ছে গিয়ে আমি কোশ্চেনটা আসলে আপলোড মানে আপনাদেরকে এক্সাম দেওয়ার জন্য টাইম দিব। এতটুকু ট্রাস্ট আমাকে করতে পারে, আমি এখানে যাব। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে অ্যাটেন্ডেন্স নিয়ে আমি ছেড়ে দিব। ম্যাডাম অ্যাসাইনমেন্ট নিয়ে একটু কথা ছিল। জি বলেন। ম্যাডাম হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে পরীক্ষার আগের দিন দেওয়ার চেয়ে ম্যাডাম পরীক্ষার পর দিলে ম্যাডাম ভালো হতো। কারণ ম্যাডাম আমাদের ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স পরীক্ষা আগে মাত্র একদিন ছিল। এখন আমরা যদি ম্যাডাম পড়াশোনা মানে আমাদের তো ম্যাডাম আসলে প্রস্তুতি লাগবে, এই জন্য ম্যাডাম আসলে অ্যাসাইনমেন্ট আগের দিন দিলে একটু ম্যাডাম সমস্যা হয়ে যায়। ম্যাম আমার এক্সামটা কি লাস্ট এক্সাম আপনাদের? জি ম্যাম, জি ম্যাডাম, জি জি জি। মানে পরীক্ষার যে পর দিলে ভালো বলছেন হয়। ওই দিন মর্নিং এ একটা এক্সাম আছে, তারপরে বলছেন যে 4টার দিকে 3টার দিকে আপনার 3টার দিকে আমার এক্সামটা। জি এক্সাম শেষে হ্যাঁ বলেন। আমার ম্যাম আমাদের 2 তারিখে একটা এক্সাম আছে, তো তো ওই এক্সাম শেষে ওই অ্যাসাইনমেন্টটা দিবে, ওই অ্যাসাইনমেন্টটা দেখা গেল যে ডেট শেষ হবে 3 তারিখে। তো 3 তারিখে যদি আবার আপনি দিয়ে দেন, তো অ্যাসাইনমেন্ট করতে করতে আমাদের সময়গুলো চলে যাবে, আমাদের প্রিপারেশন খুব একটা নেওয়ার টাইম থাকবে না। এখন তো যেটা 2 তারিখে যেটা দিয়ে দিচ্ছে ওটা তো এক্সাম আপনি 4 তারিখ মর্নিং এ দিয়েই ফেলছেন। না, 2 তারিখে এক্সাম যেটা হবে, ওই এক্সাম শেষে 2 তারিখে ওই সাবজেক্টের অ্যাসাইনমেন্টটা দিবে এক্সামের পরে। মানে নরমালি আমাদের এক্সাম শেষে দিন অ্যাসাইনমেন্টটা দেয়, প্রোভাইড করে। এরকম তো সিস্টেম না, এক্সাম তো 24 আওয়ার্স আগে দেয়। আমাদের ওগুলো তো বললো যে এক্সাম শেষ হয়ে নাকি দিবে। ম্যাডাম এক্সাম শেষে প্রতিটা আমাদেরও বলছে ম্যাডাম এক্সাম শেষে দিবে। আমি তো এই অদ্ভুত রুলস শুনি নাই, আমি তো ম্যাম বেসিক্যালি ম্যাম আগে দিলে আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে সময় নষ্ট হয়, তো এই সময় প্রিপারেশন নিতে প্রবলেম হয়ে যায় বেসিক্যালি। আর যদি আমার প্রিপারেশন নেওয়া থাকে আর যদি এক্সামের পরে অ্যাসাইনমেন্টটা দেয়, তখন হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট করতে সুবিধা হয় আর কি, কারণ আমাদের তখন প্র্যাকটিস করা থাকে আগে থেকে, অ্যাসাইনমেন্ট আগে করতে পারি আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের যদি ওই অসুবিধাটা হয় তাহলে আমি হয়তো 4 তারিখ এক্সাম শেষে আপনাদের অ্যাসাইনমেন্ট আপলোড করে দিলাম, সেটাও করতে পারি। জি ম্যাম। এটা করে দিচ্ছি। আচ্ছা, তো এরপরে আসি, সেটা হচ্ছে আর আর কোনো কোশ্চেন আছে? ম্যাম আমাদের ফার্স্ট সিটির খাতাটা কি দেখা হয়েছে না? সিটির খাতা দেখলেও বিয়া করব না, মার্কস ডিসক্লোজ করব না, এই ব্যাপারে রেস্ট্রিকশন আছে। নাম্বারটা জানতে পারলে মানে আমাদের জন্য সুবিধা হতো আর কি, জানতে। আই এম সরি, এই ব্যাপারে আমার মার্কস ডিসক্লোজ করতে কোনো সমস্যা নেই। ইভেন আমি ফাইনালের আগে দেখা যায় যে আপনাদের তো 70 সরি মাই মিস্টেক 60 মার্কস আমি কিন্তু প্রিপেয়ার করে রাখি, কিন্তু এটা লাস্ট সেমিস্টার থেকে আমাদের একদম, আপনারা হয়তো অন্য কোর্সও এটা দেখতে পাবেন, দেখবেন যে মার্কসটা ডিসক্লোজ করে না। ম্যাম আমাদের তো বলে দেয়, আমাদের আমাদের সিটির একদম মার্কস তো বলে দেয়, সিটির সিটি মার্কস মার্কসটা হয়তো আমি হয়তো ওটা হয়তো পরে দিতে পারি, কিন্তু একদমই আমাদের একটা রেস্ট্রিকশন দিয়েছে, তো সেই রেস্ট্রিকশন আমাকে মেনটেন করতে হলে আমি মার্কসটা আসলে দিতে পারবো না। আর আমাদের একদম স্ট্রিক্ট, যেটাকে একটা বলা যেতে আমাদের তো শুধু আগে তো ফাইনালের মার্কস তো দেখাইতো না শুধু, আর সব মার্কস তো আমরা দেখতে হ্যাঁ পাচ্ছি। আমিও দেখাতাম, সেটাই তো বলছি, আমি নিজেই এই যে বলছি 60 বা 65 মার্কস, বিবিএ তে এটা 65, সায়েন্স এটা হচ্ছে 60, আমি নিজেই মার্কস ডিসক্লোজ করে রাখতাম, মানে মিডের আগ পরে আমি দেখা যেত এই মার্কসটা দিয়ে দিতাম, বিকজ আমার কাছে মার্কসটা প্রিপেয়ার। বাট এখন আমাদেরকে এটা দিতে ডিমোটিভেটেড করেছে, স্ট্রিক্ট কিছু কথা বলে দিয়েছে, বলেছে যাতে আমরা শেয়ার না করি। এখন যদি আমাকে বলে যে তুমি মার্কসটা শেয়ার করো না, তাহলে আমি তো শেয়ার করবো না। ম্যাম অন্যান্য কোর্সে তো আমাদের দেখায়। আচ্ছা আমাকে আমাকে যেহেতু আমাকে আমার ডিপার্টমেন্ট থেকে বলেছে মার্কস শেয়ার না করতেছে, আমি আসলে করতে পারছি না, সরি। ম্যাম আচ্ছা আমাদের তো খাতা কি দেখা এখন হয়েছে? হচ্ছে হ্যাঁ আমি খাতা দেখেছি। মার্কস আমাদের দেখাবে আমি না। হচ্ছে মোটামুটি না মিডের মার্কস দিব, মিডের মার্কসটা দিব, কিন্তু হয়তো ছোট ছোট যে মার্কস গুলো আছে ওগুলো হয়তো ডিসক্লোজ করবো না। ম্যাম তাহলে আমাদের খাতা যেহেতু দেখা হচ্ছে, মানে খাতা নিয়ে যদি কিছু বলতেন যে কোন জায়গায় ল্যাকিং, কিভাবে কি করতে হবে। আচ্ছা আমার কাছে যেটা, আমি এই কথাটা আমি এই জন্য কোশ্চেনটা এইভাবে বানিয়েছি, আমি হয়তো আপলোড ওইভাবে দিব।
আমি যেখানে হচ্ছে গিয়ে ধরেন অনেক সময় গ্রাফ মেনশন না করলেও কাইন্ডলি গ্রাফ দিবেন। সাপোজ ধরেন আমি ডিমান্ড থেকে প্রশ্ন করলাম, ডিমান্ড বোঝাতে গেলে অবশ্যই সেখানে একটা গ্রাফ ম্যান্ডেটরি, ঠিক আছে? তো আপনি যদি গ্রাফের কথা নাই গ্রাফটা যদি নাই ড্র করেন, আমি তখন কিন্তু আপনাকে ফুল মার্কস দিতে পারবো না। তারপর আরেকটা বিষয় হচ্ছে কি, আমি যখন এক্সাম্পল চাই, এক্সাম্পলটা আমি বিলিভ করি যাতে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিবেন, নিজের লাইফ থেকে নিজে এক্সপেরিয়েন্স করেছেন এই ধরনের কোনো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে কি একই গগ বাঁধা এক্সাম্পল সবাই দিয়ে যাচ্ছেন। আর টাইমের ব্যাপারে আমি খুব স্ট্রিক্ট। টাইম দেখা যায় যে আমি খুব এনাফ টাইম দিই, তারপর তাদের লেট সাবমিশন থাকে। আর প্ল্যাগারিজম চেকার যেটা, তো ওটা তো অলরেডি আমি ওখানে ইয়ে দিচ্ছি। তবে একটা জিনিস বলে দিই, এটা ফার্স্ট ক্লাস টেস্ট বলে আমি কিছু জায়গায় কনসিডার করেছি যে হয়তো কপি আমার কাছে মনে হয়েছে, তারপরে আমি মার্কস দিয়ে রেখেছি। কিন্তু এর পরবর্তী ক্লাস টেস্ট গুলোতে বা এই যে মিড আসছে, যেটা আমি একটু আগে বলছিলাম যে আমাদের অলরেডি অটো প্রক্টরিং সফটওয়্যারই আসবে, তো যদি ওটা দিয়ে আমি নেই তাহলে তো আমার জন্য আরো ইজি হবে। আপনি যদি আমার কাছে এমন হয় যে আপনার ট্রাক্স স্কোর আমার আসলো মাত্র 10%, মানে আমাকে সফটওয়্যার বলছে যে আপনাকে 10% আমি ট্রাস্ট করতে, বাকি পুরোটাই আপনি কপি পেস্ট বা দেখে লিখেছেন। এই আমাদের গুগল ক্লাসরুমে এরকম একটা ইয়া দেখে যে কত পার্সেন্ট প্ল্যাগারাইজড, এরকম একটা দেখায়। ওখানে পার্সেন্টাইলটা থাকে আর এখানে ট্রাস্ট স্কোর দিবে, এটাই হচ্ছে দুটো ডিফারেন্স। তো আমি আগে যেটা করতাম, প্ল্যাগারিজম যত পার্সেন্ট হতো তত পার্সেন্ট মার্কস আমি দিতাম না। ওটা একদমই স্ট্রিক্ট ছিলাম যে আমি দিব না, যেহেতু আপনি কপি পেস্ট করছেন, কপি পেস্ট জিনিসের তো মার্কস দেওয়ার আমি প্রশ্ন দেখি না। তো এটা কিন্তু আমি এখনো মেনটেন করবো। সো নিজে থেকে লেখার চেষ্টা করেন, কনসেপচুয়াল যদি অ্যান্সার হয় আমি ওখানে মার্কসটা বেশি দিই। এটাই। ম্যাম অটো প্রক্টর তো ম্যাম আশেপাশে সাউন্ডটাও কাউন্ট করে এখন। সাউন্ডটা কাউন্ট করে এবং সাউন্ডটা আমি নিজেও আমি শুনতে পাবো যে আপনার আসলে কিসে কোথা থেকে সাউন্ডটা ক্রিয়েট হচ্ছে। সো আমি যদি দেখি যে ব্যাকগ্রাউন্ড যেটা আমি কথা বলেছি, তো সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে নিশ্চয়ই মানে এটার জন্য পেনাল্টি দিব না। মেনশন আর মিড টার্ম ওইটাই বলছি যে খুব ডিফিকাল্ট কিছু না, ইনশাআল্লাহ জাস্ট টাইমটা ম্যানেজমেন্ট করবেন আর প্ল্যাগারিজমটা করবেন না, অর্থাৎ কপি পেস্টটা না করে নিজে থেকে লেখার চেষ্টা করি, ইনশাআল্লাহ এক্সাম ভালো হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।